মুহূর্তে অয়নকেও অসহ্যকর লাগছে। সবার সমস্যাটা কি? স্নেহাকে কি একটু স্নেহার মতো ছেড়ে দিতে পারে না এরা? রাগ, আতঙ্ক এবং অসুস্থতায় স্নেহা না চাইতেও চোখ এড়িয়ে জল পড়তে শুরু হয়। সে দু হাতে মুখ ঢেকে ফেলে। অয়ন অপ্রস্তুত হয়, দ্রুত বাইক ছেড়ে নামে। স্নেহার পাশে দাঁড়িয়ে অস্থিরতায় নিজেও ছটফট করতে থাকে। আন্দাজ লাগাতে থাকে জীবন কতটা দুর্বিষহ ঠেকলে স্নেহারা কাঁদে। অয়ন মা বাবার অতি ভদ্র বাবু হলেও এই মুহূর্তে ওর সংযম থাকে না। দাঁতে দাঁত পিষে বলে, প্লিজ কান্না থামান, না হয় কেউ খুন হবে আজ। স্নেহার হুঁশ নেই। অয়নের কথা সে শুনছে কিনা বোঝা যাচ্ছে না। সে নীরবে মুখ ঢেকে কাঁদতে ব্যস্ত। অয়ন আরেকটু সংযম হারায়। এবার সরাসরি হাত বাড়িয়ে স্নেহার মাথায় রাখে। আলতো করে হাত বুলিয়ে দিয়ে বলে, কান্না করবে না স্নেহা। অয়ন এই জিনিসটা শিখেছে তার আম্মুর কাছে। মাকে মনে পড়লে অয়ন যখন কাঁদত তখন আম্মু সবসময় তার মাথায় এভাবেই হাত বুলিয়ে দিত। অয়নের খারাপ লাগা তখন দূর হয়ে যেত। টের পেত মা না থাকলেও তার একটা আম্মু আছে। মনটা হালকা হয়ে আসতো। সে চাচ্ছে স্নেহার মনটাও হালকা হোক, কিন্তু স্নেহার মন হালকা হলো কিনা তা বোঝা গেল না। অয়নের হাত মাথার উপর টের পেতে স্নেহা চকিতে ঘুরে তাকায়। অশ্রুসিক্ত নয়নে এক মুহূর্ত অয়নকে দেখে সে আবারও কাঁদে। এবার আর রাগ ঢাক করে না, নীরবে আবডালে না, বরং কিছুটা শব্দ করে ডুকরে কেঁদে ওঠে। অয়ন বুঝে উঠতে না পেরে নিজের হাত সরিয়ে নেয়। ভাবে স্নেহার হয়তো ব্যাপারটা পছন্দ হচ্ছে না, কিন্তু অবাক হয় যখন স্নেহা কান্না এবং আকুতি মিশ্রিত স্বরে বলে ওঠে, সরাবেন না, 2 মিনিট মাথায় হাত রাখুন, শুধুমাত্র মানুষ হিসেবে। অয়ন মায়া ভরা চোখ নিয়ে কিছুক্ষণ দেখে স্নেহাকে। ধীরে ধীরে আবার নিজের হাতটা রাখে মেয়েটার মাথায়। আলতো করে হাত বুলিয়ে দিতে থাকে, মনে মনে আওড়ায়, আপনি চাইলে কখনো সরব না স্নেহা। আপনি চাইলে সবসময় আমার হাত পাবেন মাথায় হাত বুলিয়ে দেওয়ার জন্য। আপনি চাইলে মানুষ হিসেবে না, একটা অয়ন হিসেবেই পাবেন আমাকে। বিছানায় এক কাঠ হয়ে শুয়ে আছে স্নেহা। পড়াটাতে মন বসছে না আজ। দুশ্চিন্তায় কাঠ হয়ে আছে বলা যায়। ওই আকাশের কোনো খোঁজ এখনো পায়নি সে। বেঁচে আছে নাকি মরে গিয়েছে তাও এখনো নিশ্চিত হওয়া গেল না। আকাশের বন্ধুকে সে কল করেছে কয়েকবার, কিন্তু ওই ছেলের নাম্বারটা বন্ধ। অন্যদিকে লাফাঙ্গা আকাশের নাম্বারে কল গেলেও কেউ সেটা রিসিভ করছে না। স্নেহার এই ঝামেলা আর সহ্য হচ্ছে না। মনে মনে বিড়বিড় করে চলেছে, শালা মরার হলে মরে যা, আর প্যারা নেওয়া সম্ভব না, মারা খা তুই। আজ বহু ধকল গিয়েছে স্নেহার ওপর দিয়ে। প্রথম ওই আকাশের নাটক, তারপর জ্বর, তারপর দুশ্চিন্তা। স্নেহা যেই মুহূর্তেই ভাবে সেই ঝামেলা মাথা থেকে ঝেড়ে ফেলে ঘুমাতে যাবে আপাতত, ঠিক সেই মুহূর্তেই তার ফোনে নোটিফিকেশনের শব্দ শোনা যায়। স্নেহা ফোন হাতে নেয়। একটি আননোন নাম্বার থেকে হোয়াটসঅ্যাপে তার কাছে মেসেজ এসেছে। এটা আকাশ নয় তো? স্নেহা দ্রুত মেসেজ চেক করে। না, মেসেজ পাঠানো ব্যক্তিটা আকাশ নয়, কিন্তু যে মেসেজ পাঠিয়েছে সে আকাশেরই একটা ছবি পাঠিয়েছে। কোনো এক টং দোকানে বসে গালগপ্প করতে করতে চা খাচ্ছে। গায়ে তো আজকে দুপুরেরই পোশাক দেখা যাচ্ছে। ছবির সঙ্গে নিচে একটা লিখিত মেসেজ পাঠানো হয়েছে। বেঁচে আছি, ঠিক আছে। সুইসাইড অ্যাটেম্পটের ব্যাপারটা স্ক্যাম ছিল। হ্যাভ আ গুড স্লিপ নাও। স্নেহার মেজাজটা প্রচণ্ড পরিমাণের খারাপ হয়, তবে অবাক হয় এই ছবি এবং মেসেজ পাঠানোর ব্যক্তিটার নাম দেখে, অয়ন মাহমুদ। এই লোক আকাশের ব্যাপারে কি করে জানলো? স্নেহা মেসেজ পাঠিয়ে সরাসরি প্রশ্ন করে। আমার ফোন দেখেছিলেন? 1 মিনিটের মধ্যেই রিপ্লাই আসে। সরি জি, খোঁজ নিয়ে ক্যাম্পাসের বাইরে দুপুরের ঘটনাও জানতে পেরেছে। ভয় পাওয়ার কিছু নেই, আগামীকাল থেকে নিশ্চিন্তে ক্যাম্পাসে যাবেন। স্নেহা রিপ্লাই টাইপ করতেই যায়, তবে তার ফোনের কিবোর্ড হ্যাং হয়ে যায় ততক্ষণে।
স্নেহার মেজাজ খারাপ হয়, ঘড়ির দিকে তাকায়। রাত 10টার উপরে বাজে। এই কিবোর্ড কোন জনমে ঠিক হবে তার নিশ্চয়তা নেই, কিন্তু আপাতত স্নেহার কথা বলা জরুরি। তাই সে সরাসরি হোয়াটসঅ্যাপে ভদ্রলোককে কল করে বসে। অয়ন খাওয়া দাওয়া সেরে আব্বুর সঙ্গে বসে রাত 10টার খবর দেখছিল। ঠিক এই সময় অনাকাঙ্ক্ষিতভাবে স্নেহার কল পেয়ে সে হকচকিয়ে ওঠে। দ্রুত ফোন হাতে নিজের রুমে গিয়ে দৌড় দেয়। নীলা বেগম সবে ছেলের জন্য ঘরে বানানো মিষ্টি বের করে রুমে হাজির হয়েছিলেন, কিন্তু অয়নকে এভাবে ঝড়ের গতিতে চলে যেতে দেখে তিনি কিছুটা অবাক হয়েই কামরুজ্জামান সাহেবের দিকে তাকান। কামরুজ্জামান সাহেব নিজেও কিছুটা বিস্মিত। সাধারণ কাজজনিত কোনো কল হলেও অয়ন প্রায় সময় আব্বু আম্মুর সামনে বসেই কথা বলে। তাহলে আজ এভাবে উঠে যাওয়ার পেছনে কারণ কি? কল দেওয়া বিশেষ ব্যক্তিটাকে। অয়ন রুমে এসে দরজা লাগিয়ে দ্রুত আয়নার সামনে দাঁড়ায়। কলটা অডিও হলেও ও 1 সেকেন্ডে নিজেকে দেখে নেয়। হ্যাঁ, ঠিকঠাকই লাগছে। সামান্য গলা ঝেড়ে এবার অয়ন কল রিসিভ করে। বেশ স্বাভাবিক স্বরেই বলে, হ্যালো। অনুমতি ছাড়া ফোন ধরার কারণ জানতে পারি? অয়ন কিছুটা ভ্যাবাচাকা খেয়ে যায়। জানিয়ে ভুল করলো নাকি? ওর নিয়ত তো ভালোই ছিল। অয়ন জবাব দেয়, আপনি একজন স্টকারের কথা বলেছিলেন। আপনার সেফটি সম্পর্কে নিশ্চিত হতে চেক করেছে বলেই জানতে পেরেছে যে ওই স্টকার আপনাকে ইমোশনাল ব্ল্যাকমেল করছে। কি বড় মিথ্যাবাদী! চায়ের দোকানে বসে চা খেতে খেতে বন্ধুকে দিয়ে আপনাকে মিথ্যা বলায়। আকাশের মিথ্যাচারের কথা শুনতে স্নেহার মেজাজ আবারও খারাপ হয়ে যায়। সে বিরক্ত নিয়ে বিড়বিড় করে ওঠে। হারামজাদা কোথাকার! কথাটা অয়ন শুনতে পায়। সে ভেবে বসে স্নেহা বুঝি তাকে হারামজাদা বলছে। তাই সে দ্রুত ক্ষমা চেয়ে বলে, আমি সরি, কিন্তু থামেন, আপনাকে হারামজাদা বলিনি। অনুমতি ছাড়া আমার জিনিসপত্রে কারো হাত দেওয়া পছন্দ নয় আমার, কিন্তু আপনি ফোন ধরে ভালো করেছেন। নাহলে আমি ভেবে বসে থাকতাম শালা আসলেই মরতে গিয়েছে। এখন ওকে সামনে পেলে নিশ্চিন্তে জুতাতে পারবো, কোনো কনফিউশন থাকবে না মনে। অয়ন ছোট করে বলে ওঠে, মারামারি করতে যাবেন না আপনি, হিতে বিপরীত হতে পারে। তাছাড়াও আর আপনার সামনে তেমন একটা যাবে বলে মনে হয় না। স্নেহা সন্ধিয়ান ভঙ্গিতে জিজ্ঞেস করে, ওয়েট, আপনি কিছু করেছেন? না, কিছু করবো না। গুন্ডা নাকি আমি? পুলিশের ভাষায় একটু বুঝিয়েছি আর কি। যাই হোক, আমাকে এই ঘটনা জানানোর জন্য ধন্যবাদ। বেশ কিছু হেল্প এবং ধার জমা হয়ে গিয়েছে আমার কাছে। আমি খুব দ্রুতই সবটা ব্যাক করে দিব। আপনি আপাতত আমার একটা হেল্প ফিরিয়ে দিন। ওই আমার ছাতা আগামীকাল নিতন বা আন্টির কাছে দিয়ে রাখবেন। পড়ানো শেষ হলে আমি নিয়ে নিব। অয়ন চায় না ছাতাটা ফেরত দিতে, না চায় স্নেহার থেকে কোনো সাহায্য ফেরত নিতে। হিসাবের হালখাতা মিটমাট হয়ে গেলে অসুবিধা। অয়ন চায় লেনাদেনা থাকুক দুজনের, যেটার উছিলায় কখনো কখনো কথাবার্তা অন্তত বলা যাবে। তাই বানিয়ে চটপট একটা মিথ্যা বলে দেয় সে। ওটা তো আমি হারিয়ে ফেলেছি। কিভাবে? ছাতা হারায় কিভাবে আবার? অয়ন পরে বিপাকে। বানিয়ে মিথ্যা বলা ঝামেলার কাজ, কিন্তু প্রেমে পড়ার পর থেকে সকাল বিকাল হুটহাট তাকে মিথ্যা বলতে হচ্ছে। তাই সে মন গড়া কাহিনী বানিয়ে বলে, সাথে নিয়ে বের হয়েছিলাম, থানায় কোথায় যেন রাখি, তারপরে খুঁজে পাইনি। অয়নের উপর এতক্ষণ মেজাজ খারাপ হলেও এখন স্নেহার মেজাজ খারাপ হলো। তারই ভুল হয়েছে নিজের ছাতা ফেরত চাওয়া। এরকম আলালের ঘরের দুলালরা একটা ছাতার মূল্য বুঝবে না কে? এরা একটা ছাদ হারালে আরেকটা কিনবে। যত জ্বালা সব স্নেহার মতো মিডল ক্লাস শ্রেণীর মানুষদের বইতে হয়। স্নেহা আর কথা বাড়ায় না, ডিরেক্ট আল্লাহ হাফেজ বলে কলটা কেটে দেয়। এদিকে কল কেটে যাওয়ার অয়নের মনটা খারাপ হয়ে যায়। স্নেহার কি মন খারাপ হয়েছে? অয়ন ঘুরে তাকায় নিজের ওয়ার্ড্রোপের দিকে। ধীর কদমে এগিয়ে গিয়ে উপরের ড্রয়ারটা খুলে যত্নে রাখা ছাতাটা হাতে তুলে নিতেই মনে পড়ে যায় বিদ্যুতের ঝলকে দেখা স্নেহার মুখটা। অয়নের ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। পর মুহূর্তেই মনে পড়ে যায় আজ সন্ধ্যার দৃশ্য, স্নেহার ওভাবে কান্নায় ভেঙে পড়া। আচ্ছা, স্নেহাকে কি কোনোভাবে নিজের বুকটার ভেতর লুকিয়ে ফেলা যায় না? ভাবনাটা অদ্ভুত হয়তো, তবে অয়নের এটাই মনে হচ্ছে। ইচ্ছে করছে স্নেহাকে তুলে হৃদয়ের কোঠরে তালা মেরে রেখে দিতে, সেখানে স্নেহা শান্তিতে থাকুক, এত ঝড়ঝাপটা স্নেহার কাছে না ফিরুক। একটা ঝকঝকে বিকাল বেলা মাসুম জীবনটাকে তেনা তেনা বানিয়ে অবশেষে শেষ হলো স্নেহার
সেমিস্টার ফাইনাল। নতুন সেমিস্টার শুরু হওয়ার পূর্বেই সবাই হল ফেলে ছুটিতে যার যার নিরে ফিরছে। স্নেহার আপন কোনো নেই নেই, তাই সে হলেই রয়ে গিয়েছে। প্রতিদিন নিয়ম করে ঘুম থেকে উঠে নাস্তা করে, পড়াশোনা করে, স্টুডেন্ট পড়াতে যায়। খুব বেশি কখনো ইচ্ছে করলে একা একা রাস্তা হেঁটে বেড়ায়। স্নেহার জীবন আপাতত এতটুকুতেই সীমাবদ্ধ হলেও স্নেহা কখনো এতটুকু গণ্ডির ভেতর থাকবে না। হলের পড়ার টেবিলের উপর যে ভিএসএস এর প্রস্তুতির জন্য গাধা গাধা বই, শিট, নোট খাতা জমিয়েছে, সে ওটাই হচ্ছে তার ভবিষ্যৎ। স্নেহা নিজেকে প্রতিষ্ঠিত করবে নিজের দমে, নিজের মেধায়, নিজের খরচে। একদিন বড় ক্যাডার হয়ে বা সরকারি কোনো পদে কাজ করে সেও তার নামমাত্র বাবাকে দেখিয়ে দিবে যে স্নেহা ওনার আশ্রয় ছাড়া একা একা কি হতে পারে। এই যে এখন স্নেহা পায়ে হেঁটে রিকশায় ভাড়া বাঁচায়, একদিন এই স্নেহাই গাড়িতে চড়বে। কাদা জল খেয়ে জীবনের সুখ বিসর্জন দিয়ে ভালো রেজাল্টের পিছনে ছোট স্নেহাটা একদিন ঠিকই আরাম করবে। সেই একদিনের অপেক্ষায় কেবল সে। নিতুনকে পড়ানোর শেষে সন্ধ্যায় বেরিয়েছে স্নেহা। এখন রাস্তাঘাটে মোটামুটি সে নির্বিঘ্নে চলাফেরা করে। সেই সুইসাইডের ড্রামার পর থেকে আকাশকে আর তেমন একটা দেখেনি সে। দূর থেকে দেখলেও আকাশ কখনো চোখ তুলে তার দিকে তাকায়নি বা সামনে আসার সাহস করেনি। স্নেহা মাঝে মধ্যে ভাবে, ওই দামরা বাবু এই লাফাঙ্গাকে কি এমন টুটকা খাইয়েছে যে এই হারামির বাচ্চা একদম সোজা হয়ে গিয়েছে। রুমমেট ঐন্দ্রিলার মুখে অবশ্য স্নেহা শুনতে পেয়েছিল যে ওই আকাশ নাকি এরকম নিঃসঙ্গ মেয়েদের সঙ্গে খাতির জমাতে খুব ভালোবাসে। সে বেছে বেছে এমন মেয়েদের সঙ্গে প্রেম প্রেম সম্পর্ক বানায় যাদের জীবনে তেমন একটা শোরগোল নেই বা রয়েছে দুঃখের পাহাড়। পরে তাদের আশেপাশে ঘুরঘুর করতে করতে নিজে একটা সময় হয়ে ওঠে তাদের ভরসার পাত্র। মূর্খ মেয়েগুলো আবেগে ভেসে এই ছাগলকে ভরসা করা মাত্রই ফেসে যায় জালে। জালে ফেসে যাওয়ায় সেই মেয়েগুলোকে শেষ অবধি আকাশ নিজের বন্ধুর ফ্ল্যাটে নিয়েই ক্ষান্ত হয়। আর এভাবেই চলছে পাখি শিকারের চক্র। আকাশের চমৎকার ব্যক্তিত্বের এই বিবরণ শুনে স্নেহা মোটেও অবাক হয়নি সেদিন। চেহারা দেখেই সে বুঝতে পেরেছিল এই ছেলের মধ্যে ঘাপলা আছে। এরকম ছেলেগুলোকে নিয়ে ভেবে স্নেহার নিজের মেজাজ খারাপ করতে চায় না। তবে যেসব মেয়েরা এই ধরনের ফাঁদে পা দেয় তাদের প্রতিও স্নেহার কেন যেন সহানুভূতিটা কাজ করে না। একটা মেয়ের জীবনের আশীর্বাদ হওয়া উচিত, নেভার ট্রাস্ট ইউরসেলফ উইথ এনি ম্যান। কিন্তু না, এই বলদিগুলো আবেগে ভেসে বিশ্বাস, জান প্রাণ সব লিখে দেয় এই 2 দিনের ছোকরাদের নামে। ছোকরারাও সেটার ফায়দা লোটে আর মেয়েগুলো খায় মারা। কেন তোরা বিশ্বাস করবি কেন? একটা আকাশ থেকে টপকানো ছেলে সামান্য পিরিত দেখালেই তোকে গলতে কেন হবে? আচ্ছা গললি ভালো কথা, প্রেমের 2 দিনের মাথায় ছেলে হাত ধরতে চাইলে কিংবা গা ঘেঁষে বসতে চাইলেও বা তুই অনুমতি দিবি কেন? ঘুরিয়ে একটা চটকানা মেরে কান তবদা লাগিয়ে দিতে পারিস না? আর তার থেকেও বড় কথা, এই চরিত্রহীনগুলো তোর থেকে আজে বাজে ছবি চাইলেও তুই ব্লকটা মেরে ছবি কেন পাঠাবি? স্নেহা একটা কথাই বিশ্বাস করে, পিরিত দেখানো, হাত ধরতে চাওয়া, আজে বাজে ছবি চাওয়া যেমন একটা পুরুষের অপরাধ, তেমনি সেই পিরিত দেখে গলে যাওয়া, নিজের কাজ ঘেঁষার অনুমতি দেওয়া এবং চাওয়ার সঙ্গে সঙ্গেই প্রেমের খাতিরে নিজের ব্যক্তিগত ছবি পাঠানো একটা মেয়ের অপরাধ। এ নিয়ে অন্য কোনো তর্ক মানতে সে রাজি নয়। পৃথিবীর সব পুরুষ হয়তো খারাপ নয়, কিন্তু কে ভালো কে খারাপ সেটাও তো পরিষ্কার নয়। তাই নিজের নিরাপত্তার দায়ভার নিজেদেরই নেওয়া উচিত। হাজারো ভাবনায় ডুবে থাকা স্নেহা হাঁটতে হাঁটতে কখন যে মাঝপথে পৌঁছে গিয়েছে খেয়ালই করেনি। যখন সম্বিত ফিরল তখন টের পেল সে শুনশান অন্ধকার রাস্তার ফুটপাতে দাঁড়িয়ে আছে। চারিপাশে তেমন একটা মানুষ নেই। স্নেহা বিরক্ত হয়। ইদানিং এই বাজে রোগ হয়েছে তার। রাস্তায় হাঁটতে হাঁটতে এমন গভীর ভাবনায় ডুব দেয় যে আশেপাশে কিছু আর খেয়াল থাকে না। স্নেহা ভালো করে রাস্তাটা খেয়াল করতেই বোঝে রিকশা পেতে তার হেঁটে আরও কিছুটা
এগোতে হবে। নিশ্চিন্ত মনে স্নেহা ৩-৪ কদম এগোতে হুট করে অনুভব করে কেউ তাকে অনুসরণ করছে। ব্যাপারটা উপলব্ধি করলেও স্নেহা ফিরে তাকায় না। আকাশ হারামির প্যারা থেকে মুক্তি পাওয়ার পর থেকে তার ঘাড়ে এক নতুন প্যারা এসে জুটেছে। সেটার নাম হলো অয়ন ভাইয়া। এই লোক বেশ অনেকদিন ধরে স্নেহাকে এখানে সেখানে ফলো করে চলেছে। ব্যাপারটা স্নেহা লক্ষ্য করলেও এখনো কিছু বলেনি, কারণ সে জানে এই লোকের নিয়তে ঘাপলা নেই। তাই কেউ যদি মাগনা স্নেহার আসা যাওয়ার পথে গার্ডের ডিউটি পালন করে সেটা নিয়ে তার আপত্তি করার কিছু নেই। কিন্তু ঝামেলা হলো অয়ন স্নেহাকে ফলো করলে স্নেহার কখনো কিরপি ফিল হয় না, কিন্তু এই মুহূর্তে কেন যেন তার গায়ে ছমছম অনুভূতি হচ্ছে। পিছনে তাকে অনুসরণ করা ব্যক্তিটা আদৌ অয়ন তো? কারণ স্নেহা যখন নিতনকে পড়াতে যায় তখন অয়নের আনাগোনা দেখেনি বাসায়। মনে দ্বিধা কাজ করলেও স্নেহা ঘুরে তাকায় না। যেই ফলো করছে তাকে বুঝতে দেওয়া ঠিক হবে না যে স্নেহা তার উপস্থিতি টের পেয়েছে। তবে না চাইতেও স্নেহার পায়ের কদমের গতি বাড়ে। সে কিছুটা হন্তদন্ত হয়েই এগিয়ে যেতে নেয়। ঠিক সেই মুহূর্তে পেছন থেকে একটা দানবীয় হাত ছুটে আসে, খাবলে ধরে স্নেহার বেনি। এক মুহূর্তের মধ্যে নিজের হাতে লম্বা বেনিটা পেঁচিয়ে ধরে স্নেহার মাথা এবং মুখটাকে ফুটপাত সংলগ্ন কাঁচা ইটের তোলা দেয়ালে ঘষা খাওয়ায়। অতর্কিত হামলায় স্নেহা কেবল এক হাতের কনুই তুলে আন্দাজ অনুযায়ী আক্রমণকারীর নাক বরাবর আঘাত করতে পারে। কোত করে আর্তনাদ তুলে বেনি পেঁচিয়ে ধরা হাতটা ঢিলে হয়ে আসে। স্নেহা এই সুযোগে দ্রুত নিজেকে ছাড়িয়ে নিয়ে ঘাড় ঘুরিয়ে তাকায়। তার উপর হামলা জানালো ব্যক্তিটা চেহারা দেখতেই চমকায় সে। পর মুহূর্তে রাগে কাঁপতে কাঁপতে বলে, তুই? সামিউলের চেহারাটা হিংস্র দেখাচ্ছে। নাক চেপে ধরে সে ভয়ঙ্কর চোখে স্নেহাকে দেখে ফুসফুস করছে। স্নেহা সতর্ক হয়, এই অমানুষ তো প্রতিশোধ পরায়ণ হয়ে আছে, তা সে ভালো করেই টের পায়। তাই দ্রুত পিঠ ঘুরিয়ে সেখান থেকে পালানোর চেষ্টা করে। কিন্তু সামিউলের শরীরে যেন দানব ভর করে আছে। সে এক ধাপায় আবার স্নেহার চুল ধরে, তাকে একটানে রাস্তায় ফেলে। প্রথম আঘাতে স্নেহার ডান গালের এক পাশের চামড়া ছিলে রক্ত বের হচ্ছিল। এবারের হামলায় সে ছিটকে পাকা রাস্তায় পড়ে। পা হাত সঙ্গে সঙ্গে ছিলে রক্ত বেরিয়ে আসে। জোরে চুল টেনে ধরায় মাথাও টনটন করে ব্যথা করছে। স্নেহা আত্মরক্ষার জন্য মরিয়া জোরে জোরে চিৎকার করতে থাকে কারো সাহায্যের জন্য। পাশাপাশি হাতের নাগালে পাওয়া কিছু পাথর নিয়ে ছুঁড়ে মারে সামিউলের পানে। একটা পাথর সরাসরি সামিউলের চোখের কাছে লাগে। সামিউল ব্যথায় চেঁচিয়ে ওঠে, রাগে আরো উন্মাদ হয়ে ওঠে সে। মুখ দিয়ে অশ্রব্য গালিগালাজ করে চলেছে স্নেহাকে, তুই তোকারি করে বলছে, তোরে আমি কাইট্টা ফেলমো, মার বাচ্চা। স্নেহা যে দ্রুত উঠে দৌড়ে যাবে তা পারছে না। দুই পায়ে হাঁটু ছিলে একদম বাজে অবস্থা তার, একটু নাড়াতে পারছে না সে। চেঁচাতে চেঁচাতে সে দ্রুত নিজের ব্যাগ থেকে ফোন বের করার চেষ্টা করে, কিন্তু তার আগে সামিউল একটা অভাবনীয় কাজ করে। উদ্ভ্রান্তের মতো আশেপাশে তাকিয়ে রাস্তার কোণ থেকে একটা বিশাল আকারের পাথর তুলে নেয় দু হাতে। অতঃপর এগিয়ে আসতে নেয় পাথর দিয়ে স্নেহার মাথা থেতলে দেওয়ার উদ্দেশ্যে। এরকম মুহূর্তে পৃথিবীর যে কেউই প্রাণ ভয়ে ভীত হবে। স্নেহাও ভয় পায়। সে জোরে চিৎকার করে, দু হাত তুলে নিজের চোখ মাথা ঢেকে ফেলে। স্নেহা ভাবছিল, এই জনমানব শূন্য রাস্তায় পাথর চাপা খেয়ে বুঝি তার মরতে হবে। এটাই বোধহয় তার শেষ মুহূর্ত। কিন্তু কিছু সময়ের মধ্যে ঘটে যায় এক অভাবনীয় ঘটনা। কোথা থেকে একটা বাইক ছুটতে আসে। বাইক পুরোপুরি থামার আগে কেউ একজন বাইক ফেলে লাফিয়ে নামে। ছুটতে এসে পাথর সহ সামিউলকে টেনে দূরে নিয়ে যায়। রাস্তায় ফেলে সামিউলকে এলোপাথারি মারতে থাকে। সামিউল প্রতিহত করে, উঠে দাঁড়ায়, পাল্টা আক্রমণের চেষ্টা করে। দুজনের মারামারির মাঝে স্নেহা সময় পায় উঠে দাঁড়ানোর। ভয়ে তার কলিজা এখনো কাঁপছে। তার চোখ স্থির রাস্তার পাশে পড়ে থাকা বিশাল আকৃতির পাথরটার পানে। আরেকটু দেরি হলেই এই পাথর দিয়ে তার মাথা থেতলে দেওয়া হতো। অভিভাবকহীন স্নেহা
স্নেহা এই রাস্তায় মরে পড়ে থাকতো। পরের দিন সকালে তাজা খবরের কাগজে তার এই ভয়ঙ্কর মৃত্যুর কথা ছাপানো হতো। স্নেহা চোখ তুলে তাকায় সামনে। নীল শার্ট পরিহিত যেই লোকটা সামিউলকে পেটাচ্ছে, উনি যে অয়ন তা বুঝতে ওর অসুবিধা হয় না। একটা রিকশা এদিকে এগিয়ে আসতে দেখা যাচ্ছে। সামিউল ভরসা নেই, সাথে যদি চাকু থাকে, অয়নের যদি শারীরিক ক্ষতি করে। স্নেহা তাই খুঁড়িয়ে হেঁটে কিছুটা সামনে এগিয়ে অয়নকে ফেরানোর চেষ্টা করছিল। সামিউল সুযোগ পায়। স্নেহার প্রতি ক্ষোভ থেকে সে একটা ভয়ঙ্কর কাজ করে বসে। শরীরের সম্পূর্ণ শক্তি দিয়ে সে চোখের পলকে স্নেহার তলপেট বরাবর একটা লাথি বসায়। অতর্কিত লাথি খেয়ে স্নেহা ছিটকে কয়েক কদম পিছিয়ে যায়। চলন্ত রিকশার সঙ্গে লেগে তার হাতের কনুইয়ের অংশ কেটে যায়। একসঙ্গে এতগুলো জঘন্য আঘাত পেয়ে স্নেহা রাস্তায় পেট চেপে ধরে বসে পড়ে। ব্যথা ছটফট করতে করতে চিৎকার দিয়ে কাঁদতে থাকে। কিছু বুঝে ওঠার পূর্বেই ঘটে যাওয়া ঘটনায় অয়ন হতবম্ব স্নেহার দিকে তাকিয়েছিল। মাথা থেকে এখনো হেলমেটটা খোলার সুযোগ অবধি হয়নি তার। এর পূর্বেই চোখের সামনে স্নেহাকে চিৎকার করতে দেখে তার মস্তিষ্ক সজাগ হয়। সে ঘুরে তাকায়, তার হাতের থাবায় বন্দি সামিউলের পানে। অয়ন ছেড়ে দেয় সামিউলের ঘাড়টা। সামিউল স্নেহার দিকে তাকিয়ে শয়তানি হাসি হাসতে হাসতে উচ্চারণ করছিল, মর মা, মর। আমারে রিহাবে পাঠানোর মজা। সামিউল সম্পূর্ণ কথা শেষ করতে পারে না। তার আগেই অয়ন দ্রুত হাতে নিজের মাথা থেকে ভারী শক্ত হেলমেটটা খুলে সেটা শক্ত করে ধরে ঘুরিয়ে মারে সামিউলের মুখ বরাবর। সামিউল মাথা ভন ভন করে ওঠে। চোয়ালের হাড় বুঝি তার ভেঙে গেল। সে লুটিয়ে পড়ে রাস্তায়। অয়ন থরথর রাগে কাঁপতে কাঁপতে ঠিক সেই পাথরটাই তুলে নেয় যেটা দিয়ে কিছুক্ষণ আগে স্নেহাকে মারার চেষ্টা করা হচ্ছিল। মাথা বরাবর পাথর ছুঁড়ে মারতেই নিবে, ঠিক সেই মুহূর্তে অয়নের কানে ভেসে আসে পেছন থেকে স্নেহার চিৎকারের আওয়াজ। সেই সঙ্গে ভেসে আসে অপরিচিত একটি মহিলার কণ্ঠস্বর। আয় হায়, মেয়েটা তো মনে হয় মরে যাচ্ছে। অয়ন ঘাড় ঘুরিয়ে তাকায়, দেখতে পায় রাস্তায় পেট চেপে ধরে যন্ত্রণায় গড়াগড়ি খেতে থাকা স্নেহাকে। তার হাত থেকে পাথরটা পড়ে যায় সামিউলের পায়ের উপর। সামিউল গগন বিদারী একটা চিৎকার করে ওঠে। সেদিকে তাকানোর সময় নেই অয়নের। সে ছুটতে যায় স্নেহার কাছে। চলন্ত রিকশা থামিয়ে নেমে আসা মহিলা স্নেহার শিউরে বসে চেঁচাচ্ছে। অয়ন দ্রুত কোনো কথা না বলে স্নেহাকে পাজা কোলে তুলে রিকশায় বসিয়ে নেয়। এতে পেটের ব্যথায় মেয়েটা আরো বেশি চেঁচিয়ে ওঠে, অস্পষ্ট ডাকতে থাকে, মা, মা, মা। অয়ন ততক্ষণে নিজেও স্নেহার পাশে উঠে বসেছে। ভদ্র মহিলা নিজের রিকশাটা ছেড়ে দিয়েছে আহত মেয়েটার জন্য। রিকশা চলতে শুরু করে। অয়ন এক হাতে স্নেহাকে ধরে রেখে অন্য হাতে ফোন থেকে থানায় কল করছে। কল রিসিভ হতে সে দ্রুত বুঝিয়ে দিতে থাকে অর্ডার। স্নেহা তখন অয়নের বুকে মাথা ঠেকিয়ে কাঁদতে কাঁদতে আওড়াচ্ছে, মা, মা। অয়ন শোনে তা। কানে ফোন চেপে ধরে রেখে সে তাকায় স্নেহার পানে। এভাবে স্নেহার মুখে বারবার মা ডাক শুনে ওর হুট করেই মনে হয় ও স্নেহার মধ্যে নিজেকে দেখতে পাচ্ছে। একই আয়নায় এপিঠ ও পিঠ হওয়ার সত্ত্বেও দুজনের জীবনে কি আকাশ পাতাল তফাৎ। একজনের মা না থাকার সত্ত্বেও সে সোনার চামচ মুখে নিয়ে বড় হয়েছে এবং অপরজন জীবনের প্রতিটা পদে ঠোকর খেয়ে এই অবধি এসেছে। অয়ন ইচ্ছাকৃতভাবেই কোনো সরকারি হসপিটালে না গিয়ে সাভারের একটা প্রাইভেট হসপিটালে নিয়ে এসেছে স্নেহাকে। সরকারি হসপিটালে লম্বা রোগের সিরিয়ালে স্নেহাকে নিয়ে অপেক্ষা করার পরিস্থিতি নেই। রিকশাটা হসপিটালের সামনে থামতেই অয়ন দ্রুত নেমে স্নেহাকে ধরে নামায়। স্নেহার তখনও হুঁশ আছে। দু হাতে তলপেট খামচে ধরে রেখেছে সে। সামান্যতম নড়চড়ও করতে গেলে তার জীবন বেরিয়ে আসছে। তবে অয়ন হয়তো ব্যাপারটা বুঝতে পারে, তাই তো সে দ্রুত একটা হুইল চেয়ার এনে স্নেহাকে বসিয়ে দেয়। ভেতরে প্রবেশ করতেই ডিউটির নার্স দৌড়ে আসে, জিজ্ঞেস করে, কি হয়েছে? অয়ন হাঁপাতে হাঁপাতে জবাব দেয়, রাস্তায় মারামারি, তলপেটে লাথি লেগেছে, দ্রুত ডক্টর ডাকুন।
হোল চেয়ার টেনে ভেতরে নিতে নিলে স্নেহা দ্রুত অয়নের কোনোই অবধি গোটানোর শার্টের হাতা আঁকড়ে ধরে শক্ত করে। ব্যথায় গোঙাচ্ছে, তবু অয়নের শার্টের হাতা ছাড়তে চাইছে না। নার্স নরম গলায় বলে, চিন্তা করবেন না, আমরা আছি। ভাইয়াও এখানেই আছেন, ছাড়ুন ওনাকে। স্নেহা ছাড়তে বাধ্য হয়। তাকে দ্রুত নিয়ে যাওয়া হয় ইমার্জেন্সি রুমে। অয়নের বুকের ভেতর কেমন একটা আতঙ্ক জমাট বেঁধে আছে। কিছু না ভেবেই ইমার্জেন্সি রুমে এক দফা ঢোকার চেষ্টা করে। নার্স বাধা দিয়ে বাহিরে অপেক্ষা করতে বলে। অয়নের খুব অসহায় লাগছে নিজেকে। মেয়েটার গাল ঘাড় অনেকটা ছিলে রক্ত বেরোচ্ছিল, পা এবং হাতও ছিলে রক্তাক্ত অবস্থা। এর মধ্যে আবার পেটে এত জঘন্য একটা আঘাত পেল। এতটা যন্ত্রণার কথা ভাবলেও অয়নের খুব হয়রান লাগছে। সে উদ্ভ্রান্তের ন্যায় ইমার্জেন্সি রুমের বাইরে বসেই দুই হাত মুখ ঢেকে ডুকরে কেঁদে ওঠে। প্রিয় মানুষের উপর এতটা পাশবিক নির্যাতন দেখে সে শক্ত থাকতেই পারছে না। হৃদয় ছিঁড়ে খুঁড়ে কান্না বেরিয়ে আসছে। বেডে শুয়ে থাকা স্নেহাকে কজন ডাক্তার এবং নার্স ঘিরে রেখেছে। কেউ ইঞ্জেকশন রেডি করছে, কেউ ক্ষত পরিষ্কার করছে, তো কেউ স্লাইন স্টার্ট তুলছে। স্নেহার চোখ জোড়া আধখোলা, ঠোঁট জোড়া শুকিয়ে আসছে। ডাক্তার তার পেটের উপর আলতো চাপে ব্যথার জায়গা খুঁজে চলেছে। হুট করে যন্ত্রণার জায়গাটা চাপ লাগাতে স্নেহা ভয়ঙ্কর চিৎকার দিয়ে ওঠে। তার চিৎকার এমার্জেন্সি রুমের বাইরে অবধি পৌঁছায়। দরজার বাইরে কেউ ছটফটিয়ে ওঠে। ডাক্তার দ্রুত কণ্ঠে নির্দেশ দিচ্ছে, অ্যাবডোমিনাল ট্রমা, ব্র্যান্ড ফোর্স ইনজুরি, ভেতরে ইন্টারনাল ব্লিডিং হচ্ছে কিনা নিশ্চিত হতে হবে। আল্ট্রাসাউন্ডের ব্যবস্থা করো, ব্লাড টেস্টের জন্য স্যাম্পল নাও। অয়নের পাগল হওয়ার জোগাড়। বাসা থেকে লাগাতার কল আসছে। আপাতত অয়ন সেই সব কল রিসিভ করছে না, কেবল যেন কেউ চিন্তা না করে তাই ছোট্ট করে মেসেজ পাঠায়। একটু ব্যস্ত আম্মু, পরে কল দিচ্ছে, খেয়ে নাও তোমরা। এর মধ্যেই ডক্টর বেরিয়ে আসে। অয়নকে দেখতেই জিজ্ঞাসা করে, স্নেহা তাসমিয়ার সঙ্গে আপনি এসেছেন? অয়ন দ্রুত জবাব দেয়, জি। কি হন আপনি, হাজব্যান্ড নাকি ভাই? ওরকম কিছু না, আমার ভাইকে প্রাইভেট পড়ানো নেই, রাস্তার ঝামেলা দেখে আমি রেস্কিউ করে নিয়ে এসেছি। এভাবে তো হবে না, আমাদের গার্জিয়ান দরকার। ওনার ফ্যামিলিকে ইনফর্ম করেন। ফ্যামিলি শব্দটা শুনতেই অয়নের মেজাজ খারাপ হয়। সে দাঁতে দাঁত পিষে বলে, ওনার ফ্যামিলি ওনার ব্যবস্থার পেছনে দেয়, তাদের বিরুদ্ধে থানায় কেস হবে। আপনি যা জানানোর আমাকে জানান। অয়নের অভিব্যক্তি দেখে ডক্টর বোধহয় তাকে বিশ্বাস করলো। তিনি বলে ওঠেন, ভয় নেই, আপাতত সার্জারির দরকার মনে হচ্ছে না, তবে অবজারভেশনে রাখতে হবে। সেন্সিটিভ স্পট হিট করায় আঘাতটাকে গুরুতর বলা যায়, তবে ভাগ্য ভালো, বিশাল কোনো ক্ষতি হয়নি। আপাতত ব্যথা এবং শকেও খুব দুর্বল। অয়ন বুঝে নেয় জটিল কথাগুলো। গলা শুকনো তার। দরজার ফাঁক দিয়ে এক ঝলক দেখে স্নেহার অবস্থা। দেখে তার মাথার ভেতর ব্যথা শুরু হয়। নিরিবিলি এক পাশে গিয়ে পকেট থেকে ফোন বের করে কল লাগায় কাউকে। অতঃপর পেশাদার ফিল্ডের ভিন্ন এক অয়ন রূপে ভয়ঙ্কর স্বরে কাউকে আদেশ দেয়, জানোয়ারের বাচ্চাকে আমি আসার আগে কেউ যেন না ছয়। শুয়োরের বাচ্চার নামের পাশে ততগুলো চার্জ বসাও, যতগুলো বসাল ওর জনম কাটবে জেলের ভাত খেয়ে এবং কোর্টের চক্কর কেটে ওর জীবন জাহান্নাম করে ছাড়বো আমি। সামিউলকে খুন করে ফেলার জন্য অয়নের হাত, মন এবং মস্তিষ্ক নিষ্পিস করছে। ইচ্ছে করছে এক্ষুনি ছুটতে গিয়ে জানোয়ারটাকে লাথি দিতে দিতে মেরে ফেলতে, কিন্তু মনের ইচ্ছাকে পাথর চাপা দিয়ে থাকতে হচ্ছে তার। হাজার হোক অয়ন আইনের লোক, আইনের প্রতি তার রয়েছে তীব্র শ্রদ্ধা। এভাবে আইনের বাহিরে গিয়ে নিজ থেকে কাউকে ধরে পেটানো কিংবা মারাটা হয়ে যাবে আইন বিরোধী কাজ। এতে অয়ন নিজেই অপরাধী হয়ে যাবে। তবে খুন করতে না পারলেও সামুয়েলকে মোটেও ছেড়ে দিচ্ছে না অয়ন। সে আইনের পথ ধরেই হাঁটছে। প্রথমত হসপিটাল থেকে জোগাড় করছে ডক্টরের দেওয়া মেডিকো লিগ্যাল সার্টিফিকেটের কাগজ, যেখানে স্পষ্ট করে ডক্টর আঘাতের স্থিতি, ধরন এবং অভ্যন্তরীণ ক্ষতি সম্পর্কে লিখে দিয়েছে। অতঃপর নিজ থানায় নিজের তত্ত্বাবধানেই
ফার্স্ট ইনফরমেশন রিপোর্টের তথা এফআইআর দায়ের করানোর জন্যই সে এই রিক্সাওয়ালা এবং ভদ্র মহিলার সাহায্য নিয়েছে অয়ন। এফআইআর দায়ের হতেই তদন্ত শুরু করে দিয়েছে সে ইতিমধ্যে। তাছাড়া নিজ তাগিদে বিভিন্ন প্রমাণও সঞ্চয় করে ফেলেছে অয়ন। উল্লেখ্যভাবে এই প্রমাণও সে সংরক্ষিত করেছে যে সামিউল রিহাব থেকে পালিয়ে এসেছে। বাদবাকি সামিউলকে গ্রেফতার করা থেকে শুরু করে রিমান্ডে নেওয়া সম্পূর্ণ প্রক্রিয়া অয়ন নিজেই সম্পন্ন করিয়েছে। এই সম্পূর্ণ প্রক্রিয়া অয়নের সাক্ষাৎ হয় সামিউলের মা বাবার সঙ্গেও। তাদের মধ্যে রয়েছে সামিউলকে বাঁচানোর তৎপরতা। চোখে নিজেদের কুলাঙ্গার ছেলের জন্য অশ্রু জমা রয়েছে। সেই দৃশ্য দেখে অয়নের ভয়ঙ্কর মেজাজ খারাপ হয়। কখনো কখনো ছেলেমেয়েরা বিপথে যাওয়ার পেছনে একাই দায়ী হয় না, তাদের পেছনে হাত থাকে এরকম পিতামাতারও। অয়ন সেই সঙ্গে আরেকটা জিনিসও লক্ষ্য করে, সামিউলকে রক্ষা করতে মরিয়া স্বামী স্ত্রী একবারও স্নেহা ঠিক আছে কিনা সেটা জানতে অবধি চাইল না। জানতে চায়নি মেয়েটার উপর তাদের জানোয়ার ছেলে কি বর্বর আঘাত করেছে। ঘৃণায় অয়নের বুক ভার হয়ে আসে। স্নেহার অবস্থা এখনো পুরোপুরি ঠিক হয়নি, হসপিটালেই আছে মেয়েটা। অয়ন হসপিটালে যায়, বাইরে ঘোরাফেরা করে, দূর থেকে স্নেহাকে দেখে চলে আসে। অয়নের কেন যেন মনে হচ্ছে এই সময় স্নেহার সামনে যাওয়া ঠিক হবে না, তাই সে সময় দিচ্ছে মেয়েটাকে। তবে স্নেহাকে দূর থেকে দেখে সে খুব অবাক। এই মেয়ে কি সিমেন্ট দিয়ে তৈরি কিনা অয়নের জানা নেই। এত বড় একটা ঘটনার পরেও স্নেহাকে বিশেষ বিচলিত দেখাচ্ছে না। সে দিনের বেশিরভাগ সময় ঘুমিয়ে পার করে হাসপাতালে। যতটুকু সময় জেগে থাকে ততক্ষণ বেশ স্বাভাবিক স্নেহা রূপেই থাকে। ডক্টর জানিয়েছে সৌভাগ্যবশত পেটে লাগা লাথিটা ভেতরে গুরুতর কোনো ক্ষতি করেনি। তবে একেবারে যে ক্ষতি করেনি তাও নয়। একটা মেয়ের শরীরের অন্যতম নাজুক জায়গা হচ্ছে তলপেট। সেখানে পাওয়া আঘাতের রেশ এত সহজে কাটার নয়। ওষুধপত্র এবং বেশ কিছু নির্দেশনা মেনে চলতে হবে। তাছাড়া স্নেহার হাতে পায়ে কনুয়ে এবং মুখের ক্ষত সারতেও মোটামুটি ভালোই সময় লাগবে। গত 2 দিন ধরে অয়নের সারাদিন ধরে বাসার বাহিরে ব্যস্ত সময় কাটানোর নীলা বেগমের চোখ এড়ায়নি। তিনি লক্ষ্য করেছেন ছেলেকে ইদানিং খুব চিন্তিত দেখায়। কি হয়েছে জানতে চাইলে বলে পরে সময় হলে জানাবে। সময় হলে অয়ন কি জানাবে আপাতত সেটা নীলা বেগমের কাছে জরুরি নয়। তিনি কেবল মনে মনে প্রার্থনা করেন যেন সব ঠিক থাকে। আজ রাতের খাবার শেষে অয়ন কিছুক্ষণ পায়চারি করে এসে নিতুনের রুমে হাজির হয়। নিতুন তখন বিছানায় বসে সম্পাদ্য করছিল। ভাইয়ের অনাকাঙ্ক্ষিত আগমনে সে চোখ তুলে তাকায়। কিছুটা অবাক হয় যখন দেখে তার বাবু ভাইয়া রুমের দরজার ভেতর থেকে লক করছেন। নিতুন কপাল কুঁচকে জিজ্ঞেস করে, তুমি এভাবে চোরের মতন এলে কেন ভাইয়া? অয়ন এগিয়ে এসে নিতুনের মুখোমুখি বসে বলে, চটপট একটা সাজেশন দে তো। নিতুন ভুরু কুঁচকে জিজ্ঞেস করে, আম্মু আব্বুর এত বুদ্ধিমান এবং শিক্ষিত ছেলে আমার থেকে সাজেশন দরকার? বাবা, তা কোন টপিকে সাজেশন চাইতে এসেছো? অয়ন কিছুটা লাজ লজ্জার মাথা খেয়ে বলে, কাউকে পছন্দ করলে কিভাবে বলতে হয়। নিতুন তখনও কপাল কুঁচকে ভাইয়ের পানে তাকিয়ে আছে। অয়নের ভাইয়ের এই তাকিয়ে থাকাটা পছন্দ হয় না। সে সুযোগে সামান্য হুমকি ছেড়ে বলে, জীবন একটা প্রেম তো করেছিস, আমি নিশ্চিত এই ব্যাপারে তোর ভালো অভিজ্ঞতা আছে, তাই জানতে চাইছে। নিতুন এবার অবাক হয়। ভাইয়া তার এক্সের ঘটনা জানে, কিন্তু কিভাবে? মনে জাগা প্রশ্নে নিতুন নিজে বিরক্ত হয়। সে এত অবাক হচ্ছে কেন? ভাইয়া পুলিশ মানুষ, চোখের আড়ালে ঘটে যাওয়া ঘটনা নিজের নখদর্পণে রাখাই তার কাজ। নিতুন তাই আর ভাইকে রাগিয়ে দেওয়ার অপচেষ্টা করে না, বরং ভাইয়ের প্রশ্নের উত্তর দেয়। কাউকে পছন্দ করলে মুখ দিয়ে বলতে হয়। অয়ন রাগ নিয়ে কটমট করে তাকায়। নিতুন দ্রুত নিজের উত্তর ঠিক করে ফের বলে, যাকে পছন্দ করো তার বয়সের উপর ডিপেন্ড করে। যদি মেয়ের বয়স 18 থেকে 20-এর ঘরে হয় তাহলে তোমাকে লুতুপুতু ল্যাঙ্গুয়েজ ইউজ করতে হবে, যেমন তুমি তাকে ছাড়া বাঁচবে না টাইপ কথাবার্তা। আবার মেয়ের বয়স যদি 21 থেকে 24 হয় সেক্ষেত্রে তোমার কথার টোন আর একটু ভিন্ন হতে হবে। এখানে বাঁচা মরা নিয়ে কিছু বলা যাবে না। আর মেয়ের বয়স যদি 25 থেকে তোমার বয়সী হয় তাহলে কোনো কথা নেই, ডাইরেক্ট বিয়ের প্রপোজাল দিতে হবে। লাস্টলি
যদি এই তিনটার একটাও না হয় এবং মেয়ে সিনিয়র হয় তাহলে তোমাকে ফ্ল্যাটিং এর ওপর পিএইচডি আগে করতেই হবে। নিতুনের এত কথা অয়নের যথার্থ মনে হয় না, তাই সে সরাসরি জানায়, মেয়েটা যদি তোর মিস স্নেহা হয়, কাছে কি কোথাও বড়সড় বিস্ফোরণ হয়েছে কে জানে। নিতুনের এমনটাই মনে হলো মাত্র। স্নেহা মিস, তার মিস। ওই পাষাণ প্রিয়াকে বাবু ভাইয়া পছন্দ করে, এতটা দুঃসাহসী তার ভাই। নিতুন ছোটখাটো ঢোক গিলে বলে। তাহলে 2 ঠোঁট সেলাই করে জীবন বাঁচানো ফরজ। অয়ন রেগে গিয়ে বলে। আমি সিরিয়াস নিতুন। নিতুন প্রশ্ন করে। তো আমি কি মজা করছি? আমিও খুব সিরিয়াস। দেখো আমি কি হাসছি? অয়ন বিরক্তিতে বলে। তোর কাছে আসাটাই ভুল হয়েছে আমার। আমার কাছে সাজেশন চাইতে আসা নয়, বরং ভুল মানুষের প্রেমে পড়াটা তোমার ভুল হয়েছে। তুমি যদি বলতে তুমি ক্যাটরিনা কাইফকে পটাতে চাও, তাও কোনো উপযোগী বুদ্ধি দেওয়া যেত, কিন্তু তুমি যার নাম নিয়েছো তাকে পটানো তো দূরে থাক, তার কথা ভাবলেও ভয় আমার পেট চিপ দিচ্ছে। তুমি চিনো না মিসকে, খুব জঘন্যভাবে রিজেক্ট খাবে তুমি। তাই ভাই হিসেবে বলছি, রিজেক্ট খেয়ে ইজ্জত হারাতে না চাইলে মিসকে ভুলে যাও। রিজেক্ট কেন হব? আমি খারাপ নাকি? আমাকে অপছন্দ করার কোনো কারণ দেখছে না। তাছাড়া আই লাভ হার, কনফিউজ করা উচিত। আহারে আমার আওরা ভাই, তোমার যা মন চাই করো। মারটা যখন খাবে তখন কেঁদেও কুল পাবে না। শুধু এটা খেয়াল রাখবে, তোমার এই কাজে যেন স্নেহা মিস রেগে না যায়। পরে যদি তোমার রাগ আমার পিঠে স্কেল ভেঙে মিটাই, না ভাই, ওনার মায়ের খাওয়া থেকে আমি নিম পাতা খাওয়া প্রেফার করি। নিতুনের থেকে হতাশ হয়ে অয়ন নিজের রুমে ফিরে আসে। স্নেহাকে আগামীকাল হসপিটাল থেকে রিলিজ দিবে। হসপিটাল থেকে মেয়েটা আবার হলে ফিরে যাবে। হলে কে মেয়েটার খেয়াল রাখবে? অয়ন আর দেরি করবে না, সে কালই নিজের মনের কথা জানিয়ে দেবে। স্নেহা হয়তো এখন তাকে ভালোবাসে না, কিন্তু 2 দিন অয়নকে নিয়ে ভাবলে ভালো না বেসে পারবেই না, এতটুকু ভরসা অয়নের নিজের প্রতি আছে। পরের দিন সকালের দৃশ্য। স্নেহা হসপিটাল থেকে ডিসচার্জ পেয়েছে আজ। সেদিনের বিধ্বস্ত জামাটা ব্যাগে ভরে একটা সুতির কামিজ পরেছে সে। মধ্য একদিন হলো হল থেকে ঐন্দ্রিলা এসেছিল তাকে দেখতে। কোথা থেকে কিভাবে খবর পেয়েছে সেটা স্নেহার জানা নেই, তবে ঐন্দ্রিলাকে সে বলেছিল যেন রুম থেকে তার 2টো কামিজ সম্ভব হলে নিয়ে আসে। মেয়েটা গতকাল স্নেহার জন্য তাই কামিজ নিয়ে এসেছিল। সেখান থেকেই একটা কামিজ পরে হলে ফেরার প্রস্তুতি নিয়েছে স্নেহা। তবে হসপিটালের কাউন্টারে যেতে স্নেহার মেজাজ খারাপ হয় যখন দেখে কেউ নাকি তার বিল পরিশোধ করে দিয়েছে। বিলটাকে পরিশোধ করেছে জানতে চাওয়ার সঙ্গে সঙ্গেই পেছন থেকে অয়ন এসে হাজির হয়ে জানায়। আমি। স্নেহা ঘুরে তাকায়, দেখে পরিপাটি বেশে ভদ্র বাবু সেজে দাঁড়িয়ে থাকা অয়নকে। স্নেহার মনে পড়ে যায় সেদিন সন্ধ্যার ঘটনা। এই লোকটা এসে সাহায্য করেছিল বলেই আজ স্নেহা বেঁচে আছে। কৃতজ্ঞতা বোধ থেকে বেশি রূঢ় আচরণ না করলেও স্নেহা কঠিন গলায় বলে। যতটুকু সাহায্য করেছেন সেটুকুর জন্য ধন্যবাদ, তবে বিল পে করার ব্যাপারটা আমার পছন্দ হয়নি। আমার কাছে এখন ক্যাশ এতটুকু আছে, রাখুন, বাকিটা আমি হলে গিয়ে ফিরিয়ে দিচ্ছি। অয়ন টাকাটা নেয় না, বরং সেটা ফিরিয়ে দিয়ে স্নেহাকে বলে। আপাতত এসব থাকুক, পরে না হয় এই ব্যাপারে কথা বলি। চলুন হলে ফেরা যাক। একসঙ্গে যেতে আপত্তি নেই তো? আসলে তাহলে যাওয়ার পথে আপনার সঙ্গে কিছু জরুরি কথা সেরে নিতাম। স্নেহা এক মুহূর্ত অয়নকে দেখে নিয়ে রাজি হয়। আপাতত টাকা নিয়ে জোরাজুরি করে না সে। একেবারে হলে পৌঁছেই না হয় পরে পুরোটা একসঙ্গে এই লোকের হাতে তুলে দিবে। অয়নের সঙ্গে করে বাইক এনেছিল, কিন্তু স্নেহার বাইকে উঠতে আপত্তি। অয়ন রিক্সা ডাকবে কিনা জিজ্ঞেস করে। স্নেহার এরকম র্যান্ডম লোকের সঙ্গে রিক্সাতে বসা নিয়েও রয়েছে বিরোধ, তাই কিছুটা হতাশ নিঃশ্বাস ফেলে অয়ন প্রস্তাব রাখে। তাহলে 2 মিনিট এখানে দাঁড়িয়ে আমার জরুরি কথাটা শেষ করি, তারপর আপনাকে রিক্সা ডেকে দিই। এখানে দাঁড়িয়ে কথা বলতে আপত্তি নেই তো? স্নেহা আর নাকচ করে না। অয়ন এই মুহূর্তে কিছুটা নার্ভাস অনুভব করছে। কিভাবে কি বলবে মনে মনে সাজানোর চেষ্টা করে সে, কিন্তু খুব একটা সুন্দর করে কথা গুছিয়ে উঠতে পারে না। অস্থির অনুভব করে। আশেপাশে নজর বুলাতে নিয়েই তার চোখ পড়ে একটা গাছের দিকে, নাম না জানা একটা সাদা ফুলের গাছ। অয়নের নিজের উপর মেজাজ খারাপ হয়। মনের কথা জানানোর সময় ফুল দেওয়া জরুরি শুনেছিল সে, কিন্তু তাড়াহুড়োতে
এবং টেনশনে সে ফুল কিনে আনতে ভুলে গিয়েছে। এখন কি করা যায়? 2 মিনিট ভেবে অয়ন স্নেহাকে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকতে বলে ছুটতে যায় সেই ফুলের গাছটির কাছে। একে একে অনেকগুলো পাতাসহ ফুল ছিঁড়ে সে একটা তোড়া বানায় নিজ হাতে। অতঃপর সেটা নিয়ে স্নেহার মুখোমুখি এসে দাঁড়িয়ে জিজ্ঞেস করে, স্নেহা, আমাকে বিয়ে করবেন? আমি ভালো রাখতে জানি, আপনাকে ভালো রাখবো। এই ফুলগুলো নিন, আমি সত্যিই ভালোবাসি। খুব একটা গোছালো প্রস্তাব নয়, তবে অয়নের কথাগুলো স্পষ্ট। স্নেহা নীরবে শোনে তা। খুব একটা যে অবাক হয়েছে সে তা নয়, কারণ বিগত কদিন ধরেই সে ব্যাপারটা আজ করতে পারছিল। আজ যখন ব্যাপারটার খোলাসা হলো তখন সে একটা দীর্ঘশ্বাস ফেলে। অয়নের হাতে থাকা ফুলগুলোর দিকে তাকিয়ে বলে ওঠে, এটা ধুতরা ফুল, আগা গোড়া বিষাক্ত। এটা নেক্সট টাইম কাউকে প্রেম নিবেদন করতে গিয়ে ফুলের ব্যাপারে সতর্ক থাকবেন। কপালে না হয় শনি নিশ্চিত, মনে থাকবে। স্নেহার কথা শুনে অয়ন চট করে হাত থেকে ফুলগুলো ফেলে দেয়। সম্পূর্ণ কথাটায় তার অনামিশা নেমে এসেছে। এই লজ্জাজনক পরিস্থিতিতে পড়া কি তার নসিবে ছিল? তাও এমন একটা মুহূর্তে? না, হার মানা যাবে না। অয়ন প্রবল আত্মবিশ্বাস নিয়ে কিছুটা গলা ছেড়ে বলে, ফুল নয়, আমার অনুভূতি জরুরি। যে যুগে কোনো জিনিসপত্রের গ্যারান্টি নেই, সেখানে আমার অনুভূতির লাইফ টাইম গ্যারান্টি দিচ্ছি আমি। আপনি বাজার থেকে কেনা সবজিতে খাদ পাবেন, কিন্তু আমার ভালোবাসায় পাবেন না। আপনার মনে হয়তো এখন আমাকে নিয়ে তেমন অনুভূতি নেই, কিন্তু 2 দিন সময় নিয়েই ভেবে দেখুন আমাকে নিয়ে, আপনিও আমার প্রেমে পড়ে যাবেন, আমার বিশ্বাস। অয়নের এসব উদ্ভট কথা শুনে স্নেহার মেজাজ খারাপ হয়। সে সেটা চেপে রাখতে পারে না, কিছুটা ঝাঁঝালো স্বরেই উত্তর দেয়, তো আমি কি করব? আপনার মনে প্রেম আছে দেখে আমার মনেও থাকবে। এটা সংবিধানের কত নম্বর পয়েন্টে লেখা আছে? আপনার মনে মানুষকে বিলানোর মতো মধু আছে। আমি এত মধু নিয়ে তো ঘুরি না। নিতুন আজ সারাদিন খুব পড়াশোনা করেছে, তাই সন্ধ্যা থেকে আপাতত সে ছুটি পালন করছে। আয়েশ করে সোফায় পা তুলে বসে টিভি দেখছে সে। কোলে রয়েছে নুডলসের বাটি। আম্মু চিংড়ি দিয়ে মজা করে নুডলস ভেজে দিয়েছে। সেটা খেতে খেতে স্ট্যাচার থিঙ্ক নামক নেটফ্লিক্স সিরিজ দেখতে দেখতে নিতুন সময় পার করছিল। এর মধ্যে কলিং বেলের শব্দ শোনা গেল। নিতুনের কষ্ট করে উঠে গিয়ে দরজা খুলতে হলো না, তার আগেই আম্মু রান্নাঘর থেকে ছুটতে যায় দরজা খুলতে। অয়ন বাড়ি ফেরাচ্ছে, বেশ ক্লান্ত দেখাচ্ছে ওকে, ঘেমে নিয়ে একাকার অবস্থা। নীলা বেগম বড় ছেলেকে নিয়ে ব্যস্ত হয়ে পড়লেন। দ্রুত রান্নাঘরে ছুটতে যায় ছেলের জন্য কিছুটা ঠান্ডা পানি নিয়ে আসতে। অয়ন ততক্ষণে এসে লিভিং রুমের একটা সোফায় গা এলে দিয়ে বসেছে। চোখে মুখে তার চরম হতাশার ছাপ। নিতুনের চোখ এড়ায় না কিছুই। সে ভাইকে জিজ্ঞেস করে, মার খেয়ে এসেছো? অয়ন কড়া চোখে ছোট্ট ভাইয়ের দিকে তাকায়, তবে মুখে কিছু বলে না। ততক্ষণে নীলা বেগম পানির গ্লাস হাতে হাজির হয়েছেন। অয়ন মায়ের হাত থেকে গ্লাস নিয়ে ঢক ঢক করে পুরো পানি খেয়ে নেয়। নীলা বেগম জিজ্ঞেস করে, কিছু নাস্তা দিই বাবা? অয়ন উত্তর দেয়, তোমার কষ্ট না হলে কিছু খেতে দাও আম্মু, অনেক খেতে পেয়েছে, ক্ষুধায় বুক জ্বলছে। ছেলেটার মুখ দেখে মায়া হয় নীলা বেগমের। তিনি ছুটতে যান রান্নাঘরে। সচরাচর অয়ন কখনো নিজ থেকে খাওয়ার কথা মুখে আনে না, একমাত্র তীব্র ক্ষুধা নিয়ে এভাবে আবদার করে। তবে নীলা বেগম এটাও জানেন যে একমাত্র খুব মন খারাপ হলেই অয়নের এরকম ক্ষুধা পায়। ছেলেটার কি নিয়ে মন খারাপ হয়েছে কে জানে, সুযোগ বুঝে কথা বলতে হবে। সোফায় গায়ে এলিয়ে বসে থাকা ভাইকে আরেক দফা দেখে নিয়ে নিতুন জিজ্ঞেস করে, ভাইয়া, মিস তোমাকে ঠিক কি রিপ্লাই দিয়েছে? অয়ন শূন্যে তাকিয়ে থেকে একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, আপনার মনে প্রেম আছে দেখে আমার মনেও থাকবে, এটা সংবিধানের কত নম্বর পয়েন্টে লেখা আছে? আপনার মনে মানুষকে বেরোনোর মতো মধু আছে, আমিও তো মধু নিয়ে ঘুরি না। নিতুন হতাশায় মাথা দুপাশ নাড়ে। খুব একটা অবাক হয়নি সে, এটাই তো হওয়ার ছিল। কিন্তু তার ভাই নিশ্চয়ই খুব কষ্ট পাচ্ছে। নিতুন ভাইকে সান্ত্বনা দিয়ে বলে, থাক, বাদ দাও। স্নেহা মিস গেছে তো কি হয়েছে? আমার কি মিসের অভাব নাকি? শোনো ভাইয়া, স্কুলে আমার একটা ইংরেজি মিস আছে, খুবই সুন্দরী তিনি। অয়ন রেগে কটমট করে তাকায়। নিতুনকে চাপা স্বরে ধমকে বলে, স্নেহা যায়নি, উনি সময় নেই। 2 দিন আমাকে নিয়ে ভাবলেই দেখবি উনিও আমাকে ভালোবেসে ফেলেছেন। তুই আপাতত নিজের চিন্তা কর, উনি তোর ভাবি হয়ে আসলে। নিতুন বাংলা সিনেমার দুঃখী চরিত্রের মতো বলে, না,
এ আমি মেনে নেব না। ওনার মতন প্রাশন পিয়া এই বাসায় এলে আমি বাসা ছেড়ে চলে যাব। না হয় উনি দিনে 50টা করে স্কেল ভাঙবেন আমার পিঠে। অয়নের চেহারা থেকে হতাশা উবে যায়। সে চরম আত্মবিশ্বাস নিয়ে বলে, তাহলে তুই নতুন বাসা খুঁজে নে নিজের জন্য, নয় পিঠের জন্য একটা বডি শিল্ড কিনে নে, কারণ স্নেহা এই বাসায় বউ হয়ে আসবে অবশ্যই। বাবু ভাইয়ার এই প্রেমের বাবু ভাইয়া কতটা ভুগবে নিতুনের জানা নেই, কিন্তু নিতুন নিজে যে খুব ভুগবে তা সে স্পষ্ট দেখতে পাচ্ছে। আহা, তার শান্তির দিন বুঝি শেষ হতে চলল। সামিউলকে লম্বা সময়ের জন্য হাজতে ভরা অয়নের জন্য বাম হাতের খেলছিল। বিকারগ্রস্ত মূর্খটা এলোমেলো মস্তিষ্ক নিয়ে প্রতিশোধ নিতে এসেছিল বলেই তার বিরুদ্ধে প্রমাণ সংগ্রহ করা খুবই সহজ হয়েছে। তবে অয়ন এখানে কিছুটা অপশক্তিও ব্যবহার করেছে। সামিউলের নামের পাশে আরও বেশ কিছু বাড়িয়ে চাট বসিয়েছে। এতটুকু না করলে তার মনের ঝাল একেবারেই মিটছিল না। তাছাড়া এরকম জানোয়ারকে লক আপে বেশি দিন রাখার ব্যবস্থা করা মানে সমাজেরই ঘুরে ফিরে নিরাপত্তার ব্যবস্থা করে দেওয়া। আর কারোরই বা সাধ্য আছে পুলিশের লাগানো চার্জকে ভুল প্রমাণ করার? তবে অয়ন এটাও লক্ষ্য করছে যে মমিনা বেগম এবং আমিনুল সাহেব কিভাবে নিজেদের অপরাধী ছেলেকে বাঁচানোর জন্য থানার চক্কর কাটছে। কখনো উকিল, কখনো পুলিশ, টাকা পয়সা খাইয়ে হলেও ছেলেকে ছাড়ানোর ব্যাপারে খুব সোচ্চার তারা। কিন্তু অয়ন থাকতে ওনাদের এত চেষ্টা বৃথা যাচ্ছে। অয়নের ধারণা এই দুজনের সকল চেষ্টার শেষে হয়তো স্নেহার নিকটও যাবে কমপ্লেইনের ফেরত নেওয়ার আবদার নিয়ে। কিন্তু তারা যদি নির্লজ্জতার এই পর্যায়ে পৌঁছানোর হিম্মত দেখায় তাহলে অয়নও ছেড়ে দিবে না। সামিউলের উপর দিয়ে এটার হিসাব তুলবে সে। স্নেহার ইদানিং একটু বেশি মেজাজ খারাপ হয়। ক্যাম্পাসে কিংবা রাস্তাঘাটে চলাফেরার সময় সকলেই তাকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখে। চেহারার একাংশ ছিলে যাওয়া দাগের কারণেই বোধ হয়। কিন্তু স্নেহা বুঝে পায় না এতে এরকম চোখ দিয়ে গিলে খাওয়ার কি আছে। একটা মানুষ ব্যথা পেতেই পারে, সেটার দাগ থাকতেই পারে। সময়ের সঙ্গে সঙ্গে সেই দাগ চলে যাবে না হয়, তাই বলে এভাবে তাকিয়ে থাকবে? মানুষের এই স্বভাবটা স্নেহার মোটেও পছন্দ না। তবে ভাগ্য ভালো যে তার স্টুডেন্ট পড়াতে গিয়ে এমন পরিস্থিতির সম্মুখীন হতে হয় না। তারা অ্যাক্সিডেন্টের ঘটনা শুনে আর বেশি খুঁটিয়ে কিছু জানতে চাননি। এমনকি নিতুনকে পড়াতে গিয়েও এখন অবধি স্নেহাকে অস্বস্তিতে পড়তে হয়নি। অয়ন লোকটা বুদ্ধিমান, বাসায় কখনো স্নেহার মুখোমুখি হয়ে গেলেও তাকে মোটেও বিব্রত বোধ করায় না। আর না তো সেদিনের প্রস্তাবের পর থেকে গায়ে পড়ে স্নেহাকে বিরক্ত করেছে। উল্টো স্নেহা যখন টাকা ফিরিয়ে দেয় তখন চুপচাপ সেটা গ্রহণ করে নিয়েছে। যাক, এই এক মুসিবত থেকে তো বাঁচা গেল। কিন্তু স্নেহা কি জানতো তার জন্য নতুন মুসিবত এসে দাঁড়িয়ে আছে? ক্যাম্পাস থেকে বের হতেই কোথা থেকে মমিনা বেগম ছুটতে এলেন। সঙ্গে রয়েছে সায়না। দেখেই বোঝা যাচ্ছে সায়নাকে স্কুল থেকে নিয়ে সরাসরি এখানে এসেছেন তিনি। স্নেহা দেখেও না দেখার ভান করলো। তবে মমিনা বেগম অনেকটা গায়ে পড়ে স্নেহার সঙ্গে কথা বলতে এলো। খপ করে স্নেহার এক হাতের কোনোই চেপে ধরে বলতে শুরু করে, আমার সঙ্গে থানায় চল, তোকে পেরে টেলে বড় করে দিচ্ছি না, আমার ছেলের জেল থেকে বের কর। মমিনা বেগম স্নেহার হাতের ঠিক সেই জায়গাটাই চেপে ধরেছে যে জায়গাটা সামিউলের কারণে রিকশার সঙ্গে লেগে কেটে গিয়েছিল। ব্যথাটা এখনো রয়েছে অনেকটা, তবে স্নেহা সেটা প্রকাশ করলো না, বরং ঝাড়া মেরে নিজের হাত ছাড়িয়ে নিয়ে মমিনা বেগমকে সতর্ক করে, একদম আমার ডমিনেট করার চেষ্টা করবেন না। চেপে ধরার জন্য হাত আমারও আছে, বলার জন্য মুখও আছে। আমি শুরু করলে কিন্তু মা ডেকে পালাতে বাধ্য হবেন। আই ওয়ার্ন ইউ, আমার থেকে দূরে থাকুন। ছেলের জেলে যাওয়ার শোকে মমিনা বেগমের মাথাটাও বোধহয় আউলিয়ে গিয়েছে, তাই তো তিনি চেঁচিয়ে ওঠে, বান্দিরজি, এতদিন আমার খেয়ে আমার পরে আমাকে জোর দেখাস? এত তেল হয়ে গেছে তোর শরীরে, অকৃতজ্ঞের বাচ্চা কোথাকার।
আশেপাশের মানুষ তামাশা দেখছে ঘাড় ঘুরিয়ে ঘুরিয়ে। অন্যায়ের সামনে স্নেহা মোটেও ভদ্রতা বজিয়ে চলতে পারে না। তার মনে ইচ্ছে জাগে সে যদি এখন এই মহিলাকে এক চড়ে উল্টে দিতে পারত, তাহলে নিশ্চয়ই ওনার এই দুর্গন্ধযুক্ত মুখটা কিছুক্ষণের জন্য বন্ধ হতো। মনে এই ইচ্ছা জাগলেও সেটা আর করা হয় না, বরং স্নেহা আজে বাজে কথার বিপরীতে চেঁচিয়ে বলে, খবরদার মা তুলে গালি দেবেন না একদম। আমার মা আর যাই হোক একটা মানুষ জন্ম দিয়ে গিয়েছে। আপনি কি পেটে ধরেছেন কুলাঙ্গার একটা গামচুরতে, পটেনশিয়াল ক্রিমিনাল একটা, আবার সেই জানোয়ার, তার জন্য আমার সাহায্য চান? হ্যাঁ, কত বড় সাহস আপনার! সাহায্য দৌড়ে থাক, ওই জানোয়ারের উপর থুতু মারতেও যাব না আমি। মমিনা বেগম রেগে বেগে স্নেহার উপর চড়াও হতে নেন। ঠিক সেই মুহূর্তে কোথা থেকে দুজনের মধ্যে অয়ন এসে দাঁড়ায়। মমিনা বেগমকে উদ্দেশ্য করে বলে, ভিকটিমকে প্রেশারাইজ করার একটা চার্জ বসাবো নাকি আপনার নামে? বলেন। স্নেহা এক মুহূর্ত অয়নকে দেখে নিয়ে তাকায় শায়নার পানে। মেয়েটা ফ্যালফাল করে স্নেহার দিকে তাকিয়ে আছে, চোখে মুখে কিছুটা ভয়ের ভাব। এক্ষুনি বুঝি কেঁদে দিবে। শায়নার সামনে ঝামেলা বাড়ানোর ইচ্ছে হয় না স্নেহার। সে চলে যাওয়ার কথা ভাবে, কিন্তু তার আগেই মমিনা বেগম একটা জঘন্য কথা বলে বসেন। অয়নের সঙ্গে স্নেহাকে মিলে খুবই বিশ্রী কিছু কথা বলেন তিনি। স্নেহার কান ঝাঝা করে ওঠে। অয়ন অপ্রস্তুত এবং হতভম্ব হয়ে যায়। উৎসুক জনতা মজা লুটছে, বাঁকা চোখে দেখছে স্নেহাকে। স্নেহার ইচ্ছে করে আখের শরবত তৈরির ওই মেশিনের ভেতর মমিনা বেগমের জিভ রেখে ওনার সকল বিষ বের করতে, কিন্তু মনের ইচ্ছা এরকম হলেও তার প্রতিক্রিয়া হয় ভিন্ন। মমিনা বেগমের চোখে চোখ রেখে কঠিন স্বরে বলে, সামিউলকে দেখে আমি কখনোই অবাক হই না। ওর এরকম নোংরা হওয়াটাই স্বাভাবিক। আপনার ছেলে হাজার হোক। মমিনা বেগম আজে বাজে বকতেই থাকে। স্নেহা ওনাকে পাত্তা না দিয়ে সেখান থেকে প্রস্থান করে অয়নও। ওই মহিলার জঘন্য কথায় ওর মন হচ্ছিল যেন যে কোনো সময় ওর কান দিয়ে রক্তক্ষরণ হবে। ওই মহিলার লজ্জা না থাকুক, অয়নের তো আছে। সেই ঘটনার প্রায় মাসখানেক পেরিয়েছে। অন্যান্য দিনের তুলনায় আজ সাভার মডেল থানার ভেতরটা বেশ ফাঁকা। দুপুরের এই অলস সময়টায় খুব একটা ভিড় নেই বললেই চলে। ঠিক সেই সময় থানায় প্রবেশ করতে দেখা গেল একটা পরিচিত মুখকে। ওসি মনিরুল সাহেব তখন একজন অফিসারের সঙ্গে জরুরি আলাপ করতে করতে বের হতে নিচ্ছিলেন, কিন্তু প্রবেশদ্বারে স্নেহাকে দেখতেই তিনি এক মুহূর্তের জন্য থেমে যায়। মনে করার ভান করে বলে, আপনি সামিউলের বোন না? ওই যে মাদকাসক্ত এবং নির্যাতন কেস। সামিউলের বোন সম্বোধনটা স্নেহার পছন্দ হলো না। সে থমথমে গলায় জবাব দেয়, স্নেহা তাসমিয়া। মনে রাখার হলে আমাকে আমার নাম দিয়ে মনে রাখবেন। অমুক তমুকের বোন ট্যাগে মনে রাখার ব্যাপারটা আমার পছন্দ নয়। জুনিয়র অফিসারের সামনে স্নেহার তরফ থেকে এমন রূঢ় জবাব পেয়ে ওসি সাহেবের মুখটা চুপসে গেল। তবুও তিনি প্রশ্ন করেন, আজকে কি প্রয়োজন? আপনার ভাই তো এখন জেলে, এখন কি নালিশ করতে এসেছেন? স্নেহা আশেপাশে চোখ বুলাতে বুলাতে জবাব দেয়, মামলা করতে এসেছি, ইফটিজিং তথা উত্ত্যক্ত করার মামলা। ইফটিজারকে জেলের ভাত খাওয়াবো ভাবছি। ওসি সাহেব অবাক হন। ইফটিজিং কেস কি এক ঝামেলা! এটা মেয়ে নাকি মুসিবতের পাহাড়! কখনো মাদকাসক্ত কেস, কখনো নির্যাতনের কেস, এখন আবার ইফটিজিং। ওসি সাহেব কিছু বলার পূর্বে স্নেহা প্রশ্ন করে, এসপি সাহেব আছেন? এসপি সাহেব মানে অয়ন স্যার। ওনাকে কেন খুঁজছেন? মামলা করতে হলে সোজা হেঁটে ডানে যান, ওখানে পুলিশ অফিসার আছেন। এইসব ছোটখাটো ব্যাপারে এসপি সাহেবকে খুঁজবেন না। স্নেহা বোধ হয় ভদ্রলোকের কথাকে খুব একটা গুরুত্ব দিল না, বরং পাশের জনকে জিজ্ঞেস করলো, এসপি রুমটা দেখিয়ে দিন। ওসি মনিরুল এবার কিছুটা রাগ দেখিয়ে বলে, কি আজব, এসপি স্যারের রুম খুঁজছেন কেন? থানার অফিসাররা মরে গিয়েছে নাকি? স্নেহাকে উত্তেজিত হতে দেখা যায় না। সে সরাসরি নিজের ব্যাগ থেকে ফোনটা বের করে কন্ট্যাক্ট লিস্টে গিয়ে শীতল স্বরে হুমকি ছড়ে, রুমটা দেখিয়ে দিবেন নাকি সরাসরি আপনাদের স্যারকে কল করব? স্নেহার এহেন হুমকি কার্যকরী হয়। এই মেয়ের কাছে স্যারের নাম্বার থাকার মানে হলো তাদের মধ্যে ঘনিষ্ঠতা আছে। ওসি মনিরুল অহেতুক ঝামেলা করে নিজের কাঁধে বিপদ আনতে চায় না, তাই তিনি সুরসুর করে স্নেহাকে ডাইরেকশনটা বলে দিয়ে বিদায় হয়। ওসি সাহেবের দেখিয়ে দেওয়া পথ অনুযায়ী
হেঁটে স্নেহা পৌঁছে যায় কাচের দেয়ালে ঘেরা কেবিনের দরজার সামনে। রুমের বাইরে একপাশে একটা নেম প্লেট লেখা শব্দগুলো সে নজর বোলায়। অয়ন মাহমুদ, অ্যাসিস্ট্যান্ট সাব অ্যাসিস্ট্যান্ট অফ পুলিশ, সাভার সার্কেল, ঢাকা ডিস্ট্রিক্ট। নেম প্লেট থেকে দৃষ্টি ফিরিয়ে নিয়ে স্নেহা কাচের দরজা ঠেলে কেবিনে প্রবেশ করে। অয়ন তখন কিছু রিপোর্ট ফাইল পর্যবেক্ষণে ব্যস্ত ছিল। অনাকাঙ্ক্ষিত কারো বিনা অনুভূতিতে প্রবেশ নিয়ে যেই না সে উচ্চবাচ্য করতে চোখ তুলে সঙ্গে সঙ্গে তার দৃষ্টি শিথিল হয়ে আসে। উবে যায় রোদ তপ্ত দুপুরে ক্লান্তি এবং গরম মেজাজ। এক পশলা বৃষ্টি যেন তাকে কেবল ভিজিয়ে দিয়ে গেল, সেরকম প্রাণবন্ত স্বরে বলে, স্নেহা, আপনি? কি আশ্চর্য! আসুন, বসুন। চা খাবেন নাকি কফি? অয়নের এরকম প্রতিক্রিয়া এবং চা কফির আয়োজনকে বিশেষ গুরুত্ব না দিয়ে স্নেহা এসে অয়নের মুখ বরাবর চেয়ার টেনে বসতে নেয়। তবে ভদ্রলোক অয়ন স্নেহাকে সেই সুযোগ দেয় না, বরং নিজে দ্রুত উঠে গিয়ে স্নেহার জন্য চেয়ারটা টেনে ধরে। অয়ন হবে হয়তো আগাগোড়া জেন্টালম্যান পুরুষ, কিন্তু তার জেন্টাল আচরণ কেন যেন স্নেহার হজম হয় না। কেমন সন্ধিয়ান দৃষ্টি মেলে তাকায় সে। পুরুষ মানুষের অতিরিক্ত ভালো মানুষকে সে সবসময় সন্দেহের দৃষ্টিতেই দেখে। স্নেহার ধারণা এরা উপরে উপরে ভালো মানুষের মুখোশ পরে, পেটের ভেতর শয়তানি পাকায়। মনের খচখচানি মনে চেপে গিয়ে স্নেহা বিনা বাক্য ব্যয় চেয়ারে বসে। অয়ন দ্রুত নিজের কেবিনে চলমান এসির তাপমাত্রাটা রিমোট চেপে কমিয়ে দেয়। এই মাথা নষ্ট গরমের ভেতর স্নেহার ঘেমে যাওয়া অবস্থাটা সে লক্ষ্য করেছে। তাই স্নেহার অপেক্ষায় না থেকে সে নিজেই কাউকে টেলিফোন করে বলে দেয় তার রুমে ঠান্ডা ঠান্ডা আখের শরবত পাঠানোর ব্যবস্থা করতে। অয়নের মুখে মুখে বসে থাকা স্নেহা ভালো করেই জানে এত ব্যস্ততা এবং আয়োজন তার আগমন উপলক্ষে, কিন্তু স্নেহার হাতে খুব একটা সময় নেই। তাই সে দ্রুত নিজের কথা শুরু করে বলে, জরুরি কাজে এসেছি, 5 মিনিট সময় এবং মনোযোগ দিলে ভালো হতো, আমার যেতে হবে। স্নেহার প্রতি এভাবেই অয়নের মনোযোগ ছিল, তবে স্নেহার কথার পিঠে সেই মনোযোগ পরিমাণ যেন আরও গাঢ় হলো। সে সোজা হয়ে বসে বলে, জি বলুন, জরুরি কাজটা কি? নিতুন আবারও কোনো বাদরামি করেছে? পিতামাতার আদরের দুলাল দামরা বাবুর IQ লেভেল আবারও স্নেহার হতাশ এবং বিরক্তি করে। নিতুনের ব্যাপারে নালিশ করার হলে সেটা স্নেহা সরাসরি নীলা বেগমের কাছেই করবে। নিতুনের মাকে রেখে ভাইয়ের কাছে নালিশ করতে আসবে, সেটা কোন দুঃখে? এই গরমে স্নেহার ইচ্ছে হলো না এই সাধারণ ব্যাপারটা বুঝিয়ে বাড়তি শব্দ খরচ করে নিজের গলার তৃষ্ণা বাড়াতে। তাই সে সরাসরি বলে, একটা মামলা করতে এসেছি, মামলাটা আপনি নেবেন, ডায়েরিতে নোট করবেন। স্নেহার মুখে মামলার কথা শুনে অয়ন চিন্তিত এবং বিচলিত হয়। স্নেহাকে ভালো করে দেখে নিয়ে এসে প্রশ্ন করে, ঠিক আছেন আপনি? কিছু হয়েছে? নতুন করে কোনো কিছু ঘটেছে? ইফটিজিং কেস। অয়নের ভোলা ভালা মুখটা মুহূর্তেই রাগে রূপ ধারণ করে। রাগে নাকের পাটাও ফুলে ওঠে তার। সরল চোখ দুটোই খুন করে ফেলার মতো কৌর্থ লক্ষণীয় হয়। জানতে চায়, কে কে টিস করেছে আপনাকে? আকাশ? নাম বলুন। ওকে 14 শিখের ভেতরে দুনিয়া চিনিয়ে দেওয়ার ব্যবস্থা করছে। পুরো ঘটনা খুলে বলুন আমাকে। আপনি ডায়েরিতে লিখুন, আমি বলছি। অয়নের তর সইছে না। তার ইচ্ছে করছে এক্ষুনি গিয়ে ইফতিজারকে ধরে আখের ঝাল দিয়ে পিটিয়ে পিঠের চামড়া তুলে ফেলতে, কিন্তু নিজেকে সংবরণ করে সে ডায়েরি খুলে কলম হাতে নেয়। স্নেহা বলতে শুরু করে, ইফতিজার বিগত 1 মাস ধরে আমায় ফলো করছে। অয়ন অবাক হয়। 1 মাস ধরে এরকম একটা ঘটনা ঘটছে, অথচ সে টের পেল না। কিভাবে সম্ভব এটা? একবার হলেও তো অয়নের চোখে পড়ার কথা। মনে মনে অয়ন নিজের প্রতি বিরক্তও হয়। তার দায়িত্বশীলতার ঘাটতিতেই কি কেউ স্নেহার কাছে ঘেঁষে বিরক্ত করার সুযোগ পেয়েছে? স্নেহা বোঝা যাচ্ছে। আমার ক্যাম্পাস হলের আশেপাশে প্রায়ই তার আনাগোনা দেখেছি আমি শেষ স্টুডেন্টকে পড়িয়ে বাসায় ফেরার পথে প্রায়ই লক্ষ্য করি আমাকে আড়াল থেকে স্টক করা হচ্ছে। স্টক করতে করতে হলের গেট অবধি পৌঁছে যায় সে। ভয়ঙ্কর না ব্যাপারটা? আরও ভয়ঙ্কর ব্যাপার কি জানেন? এই ইফতিজার মুখোশধারী লোক সাধারণ ভালো মানুষের মুখোশ পরে আড়ালে আমায় উত্ত্যক্ত করে চলেছে। তার ধারণা এই উত্ত্যক্ত করার ঘটনা যেমন লোকচক্ষুর আড়ালে, তেমন বুঝি আমারও আড়ালে। কিন্তু উপরওয়ালার রহমতে আমি তো আর অন্ধ নই।
চোখ কান খোলা রেখেই চলাফেরা করি আমি, তাই সকলের গতিবিধিই আমি লক্ষ্য করি। অয়নের রাগে লাল হয়ে যাওয়া মুখটা ধূপ করে কেমন ফ্যাকাশে হতে শুরু করে। দুর্ভাগ্যক্রমে স্নেহার সম্বোধন করা ইফটিজার আসলে কে তা বুঝতে তার অসুবিধা হয় না, এবং সেটা বুঝতে পেরেই সে অস্বস্তিতে পড়ে যায়। দৃষ্টি কিছুটা নিচু করে নেয়, হাতের কলম থেমেছে বহু আগেই। মিনমিন স্বরে বলে, ইফটিজার কেন বলছেন? আমাকে ফলো করেছে, হ্যারাসমেন্ট নয়। ভদ্রলোকের নিয়ত খারাপ নাও হতে পারে। স্নেহা এবার শীতল গলায় বলে, এটা কি টিজিং এর কাতারে ফেলবেন নাকি স্টকিং, সেটা আমার মাথা ব্যথা নয়। আইনের লোক যেহেতু আপনি, সেহেতু আপনার এসব ভালো বোঝার কথা। আপনার আইন এবং ভদ্রলোকের নিয়ত না হয় আপনিই বুঝুন। আমি সেসব বুঝতে আগ্রহী নই। আমি শুধুমাত্র এই পরিস্থিতি থেকে পরিত্রাণ পেতে চেয়েছি, দ্যাটস ইট। এখন কিভাবে কি করবেন সেটা আপনিই ভালো জানেন। স্নেহা এত দূর বলতেই কেবিনের দরজায় ঠক ঠক শব্দ হয়। বাহির থেকে কেউ বলে ওঠে, ও স্যার, আসবো? অয়ন কিছুটা ইতস্তত ভঙ্গিতে জবাব দেয়। আসুন। একটা 15-16 বছর বয়সী ছেলে শরবতের একটা গ্লাস হাতে রুমে প্রবেশ করে। অয়নের ইশারা অনুযায়ী গ্লাসটা এনে স্নেহার সামনে রাখে। অয়ন সামান্য হেসে ছেলেটার হাতে একটা 100 টাকার নোট ধরিয়ে দিয়ে বিদায় জানায়। ছেলেটা চলে যেতে স্নেহা তার সামনের টেবিলে রাখা গ্লাস থেকে দৃষ্টি ফিরিয়ে নিয়ে অয়নের চোখে চোখ রেখে বলে, সাভারি ইফটিজারদের আনাগোনা বেড়েছে, দায়িত্ব পালন করুন। মেয়েদের আশপাশ থেকে এদের ছাঁটাই করুন। কথাটুকু শেষ করেই স্নেহা নিজের ব্যাগ কাঁধে তুলে নিয়ে অয়নকে কিছু বলার সুযোগ না দিয়ে কেবিন থেকে বেরিয়ে যায়। অয়ন ফ্যাল ফ্যাল দৃষ্টি মেলে কতক্ষণ শরবতের গ্লাসের দিকে তাকিয়ে রয়। হঠাৎ হাত বাড়িয়ে নিজেই গ্লাসটা থেকে এক ঢোক সবটুকু শরবত খেয়ে নেয়। অতঃপর অসম্পূর্ণ মামলার বয়ান সম্পূর্ণটা লিখে ফেলে সে। বেশ যত্ন নিয়েই ডায়েরি হতে কাগজটা ছিঁড়ে তা ভাঁজ করে নিজের শার্টের বুক পকেটে রেখে দেয়। চেয়ারে পিঠটা সামান্য এড়িয়ে দিয়ে 2 চোখ বুজে নেয় সে। আপন মনে বিড়বিড়িয়ে বলে, নিজের নামে নিজে মামলা রেখার অভিজ্ঞতা মন্দ নয়, তবে ভুক্তভোগীর বয়ানে সামান্য ভুল আছে। ভালো মানুষ এবং ইফটিজারের মধ্যে পার্থক্য বুঝতে শিখেননি উনি। আজ ঘুমটা দেরি করে ভেঙেছে স্নেহার। হাই তুলতে তুলতে উঠে বসে সে। ফোনে সময়টা দেখে নেয়। দুপুর প্রায় 12টা বাজতে চলেছে। স্নেহার মধ্যে বিশেষ তাড়াহুড়া দেখা গেল না। সে আস্তে ধীরে বিছানা ছেড়ে নামে, গিয়ে একেবারে গোসল করে ফ্রেশ হয়ে বেরিয়ে আসে। স্নেহার আজ ছুটির দিন, পূজার বন্ধ চলছে ক্যাম্পাসে। হলে স্টুডেন্ট বলতে গেলে একদমই নেই। বন্ধে সকলেই সকলের বাড়ি ফিরে গিয়েছে। স্নেহার রুমমেটও আজ 2 দিন হলো হলে নেই। একাকী নীরব হল জীবনটা স্নেহার অবশ্য মন্দ লাগছে না, বরঞ্চ সে বেশ আরামই আছে। আজ যেহেতু ঘুম থেকে উঠতে উঠতে দুপুর হয়ে গিয়েছে, তাই স্নেহা আর নাস্তার তাড়া দেখালো না। সরাসরি ব্যাগ খুলে নিজের নতুন একটা 3 পিস বের করলো সে। গত সপ্তাহে এই কলাপাতা রঙের 3 পিসটা কিনেছিল। স্নেহা ঠিক করেছে এখন থেকে সে প্রতি মাসে একটা নির্দিষ্ট সংখ্যক টাকা নিজের পেছনে খরচ করবে। পুরো জীবন সবাই তার পেছনে খরচ করতে যতটুকু কার্পণ্য করেছে, স্নেহা সেটা ঘুচিয়ে দিবে। নিজের জন্য যদি এতটুকু সে না করে, তাহলে নিজেকে খুব ঠকানো হবে। এতটুকু স্নেহার, এতটুকু তার প্রাপ্য। আরেকটা স্বস্তির ব্যাপার হলো স্নেহার কোনো টিউশনিও পড়তে যেতে হবে না। তার একটা স্টুডেন্ট আছে হিন্দু ধর্মের। ওই বাচ্চাটা এখন পূজা উদযাপনে ব্যস্ত। নিতুন বন্ধ উপলক্ষে নিজের নানা বাড়ি ঘুরতে গিয়েছে। বাকি 2জন স্টুডেন্টও এই সুযোগে একটু ঘোরাঘুরি করছে। সব মিলিয়ে স্নেহা ভালোই একটা ছুটি পেয়েছে। এই ছুটির দিনটা সে একটু ভিন্নভাবে কাটাবে, একটু নিজের মতো করে। সুন্দর করে কামিজটা পরে নিয়ে স্নেহা মুখে সামান্য নিভিয়া ক্রিম মাখলো। নিজের এই শ্যামমুখে এর থেকে বেশি কিছু লাগানো তার পছন্দ না। মানায় কিনা সেই সম্পর্কে অবশ্য স্নেহার ধারণা নেই, কারণ কখনো আয়োজন করে মুখে সামান্য পাউডারের ছোঁয়াও তার লাগানো হয়নি। আয়নার সামনে দাঁড়িয়ে ভেজা চুল আঁচড়ে পিঠে ছেড়ে রাখলো সে। পরে সকালে রাস্তায় একটা ঝুঁটি করে নেওয়া যাবে। আপাতত নিজের টোটে ব্যাগে ফোন, পানির বোতল এসব ভরে নিয়ে স্নেহা বেরিয়ে যায় হল থেকে। আজ স্নেহা হলের বা ক্যাম্পাসের ক্যান্টিনে যায় না।
এই মাসে বিভিন্নভাবে তার হাতে কিছু টাকা রয়ে গিয়েছে। নিজের প্রয়োজনের টাকা আলাদা করে যতটুকু টাকা রয়ে গিয়েছে তা দিয়ে স্নেহার নিজেকে একটা সুন্দর দিন উপহার দিতে খুব ইচ্ছে করছে। কিন্তু তার সুন্দর দিনের সূচনাটাই হয় অয়নের সঙ্গে সাক্ষাতের মাধ্যমে। না, আজ আর এই লোক আড়ালে নেই, বরং বেশ ভাবটাপ মেরে তৈরি হয়ে তার হলের বাইরে বাইক নিয়ে দাঁড়িয়ে আছে। পরনে একটা ধূসর রঙের শার্ট এবং কালো প্যান্ট, চোখে ঝুলিয়েছে রোদ চশমা। তবে ভদ্রলোকের এত ভাব জলে ডুবেছে তীব্র রোদের কারণে। ঘেমে টেমে একাকার অবস্থা। স্নেহা একটা দীর্ঘশ্বাস ফেলে 2 কদম এগিয়ে যায়, কিছুটা দূরত্ব রেখে দাঁড়িয়ে বলে ওঠে, মেয়েদের হলের বাইরে দাঁড়িয়ে থেকে নিজের ইমেজ নষ্ট করতে খুব মজা লাগছে না? অয়ন স্বস্ফুর্তভাবে জবাব দেয়, ইমেজ নষ্ট হতো যদি আমি হলের বাইরে দাঁড়িয়ে মেয়েদের দিকে চোখ তুলে তাকাতাম। আমি সেরকম কিছু করিনি। তাহলে ইমেজ নষ্ট হওয়ার মতো কিছু দেখছি না এখানে। চোখে সানগ্লাস লাগিয়ে রেখেছেন, কোনো মেয়ের দিকে তাকাচ্ছেন নাকি কিভাবে বোঝা যাবে? সানগ্লাস পরাটা ধরা না খেয়ে মেয়ে দেখার একটা মাধ্যম হতে পারে। অয়ন চোখ থেকে সানগ্লাস খুলেই কিছুটা নিচু স্বরে জবাব দেয়, সানগ্লাসের ভেতরে থাকা আমার চোখ দুটো শুধুমাত্র স্নেহা তাসমিয়ার উপর আটকে আছে। স্নেহা কিছুটা অস্বস্তি এবং বিরক্তি অনুভব করে। তার আসলে কথা বলা উচিত হয়নি এই লোকের সঙ্গে, পাশ কেটে চলে যাওয়া উচিত ছিল। কেন যে সে কথা বলতে গেল? স্নেহা অয়নকে এড়িয়ে চলে যাওয়ার কথা ভাবতেই অয়ন বলে ওঠে, আপনি না ঋণ রাখতে পছন্দ করেন না? আমার কিন্তু আপনার উপর ঋণ আছে, পরিশোধ করবেন না? স্নেহা অবাক হয়ে জিজ্ঞেস করে, কোন ঋণ? 199 টাকা? আপনি তো আবার 1 টাকা বেশি নেন না। অয়ন মাথা নেড়ে বলে, হুম, অন্য ঋণ। আপনাকে হসপিটালে নিয়ে গিয়েছিলাম, আপনাকে সময় দিয়েছিলাম। এটাকে ঋণ মনে হয় না আপনার? টাকা বাদে সময় কি ঋণের কাতারে পড়ে না? আমার সময় আমাকে ফিরে দিবেন না? স্নেহা কিছুটা বিরক্ত বোধ করে। সে কি বলেছিল তার পিছনে সময় দিতে? লোকটা তো নিজেই নিজের সময় ব্যয় করেছিল, এখন আবার ফেরত চাইতে আসছে। কি এক জ্বালা! স্নেহা হতাশ হয়ে দীর্ঘশ্বাস ফেলে। ভুলটা আসলে তারই। একটা দিন নিজের মতো করে কাটানোর কথা ভাবাটা তার ভুল হয়েছে। তার আগেই বোঝা উচিত ছিল এসব তার জন্য নয়। সুখ কখনো তার জীবনে বৃষ্টি হয়ে নামবে না। স্নেহা সরাসরি জিজ্ঞেস করে, সময়ের বদলে সময় চাই? হসপিটালে ডক্টর দেখাতে যাবেন, সাথে যেতে হবে? না, অসুস্থ তো নই, তাই হসপিটালে যাওয়ার প্রয়োজন দেখছি না। তবে আপনার যেখানে ইচ্ছে সেখানে সঙ্গে যেতে পারি, শুধু সময় আমাকে দিন, তাতে চলবে। স্নেহা 1 মিনিট নীরব রয়, তারপর কিছুটা কপাল কুঁচকে বলে, পুরান ঢাকা যাচ্ছিলাম আমি, যাবেন? হ্যাঁ, কোনো অসুবিধা নেই। আপনি বললে পুরান নতুন যে কোনো ঢাকাতেই যাওয়া যায়। দেরি না করে চলুন। বাইকে যাবেন? স্নেহার সঙ্গে সঙ্গে চোখ পাকিয়ে তাকায়। অয়ন ছোট করে একটা ভিতর ঢোক গিলে বলে, সরি, ভুলভাল ইন্টেনশন নেই আমার। আপনাকে রিক্সা ডেকে পিছু চলার কথা বললেও অয়ন পিছু চলে না। সম্পূর্ণ রাস্তায় সে স্নেহার রিকশার পাশাপাশি চলে। স্নেহা ব্যাপারটা মনে মনে বিরক্ত হয়, কিন্তু জাহির করারও সুযোগ পায় না। পুরান ঢাকার নাজিরা বাজারে কাজী আলাউদ্দিন রোডে এসে রিকশা থেকে নামে স্নেহা। অয়ন ইচ্ছে করেই রিকশা ভাড়া সাধে না, জানে স্নেহা খেপে চাপে। খেপে তাকে পাশের খাবারের দোকানে থাকা উনুনে ফেলতেও দ্বিধাবোধ করবে না। অয়ন নিজের বাইকটা এক কোণে পার্ক করে রেখে নামে। স্নেহা ততক্ষণে রিক্সা ভাড়া মিটিয়ে স্থানীয় একজনকে জিজ্ঞেস করছে হাজির বিরিয়ানির দোকান কোথায় সম্পর্কে। দোকানটা দেখিয়ে দিতে স্নেহা সেদিকে এগিয়ে যায়। অয়নও যায় পিছু পিছু। পুরান ঢাকায় এসে বেশি মাতব্বরি করছে না সে, কারণ এখানে এর আগে কখনো আসা হয়নি তার। দোকানে গিয়ে স্নেহা একজন কর্মচারীকে জিজ্ঞেস করে বিরিয়ানির প্লেট কত করে। লোকটা 240 টাকা দাম জানাতেই স্নেহা 2 প্লেট অর্ডার করে। ভেতরে গিয়ে একটা চেয়ার টেনে বসে অয়নকে জিজ্ঞেস করে, কাঁঠাল পাতায় সার্ভ করবে খাবার, আপনার অসুবিধা আছে? কাঁচের প্লেট লাগবে? স্নেহা স্বাভাবিক স্বরে প্রশ্নটা করেছে, কিন্তু অয়নের ভালো লাগে না প্রশ্নটা। স্নেহা কী ভাবে? অয়ন আকাশে পা তুলে বসে থাকা লোক? অয়নের আচরণে কি উনি এখনও বোঝেননি যে অয়নও তার মতো সাধারণই একটা মানুষ? বোঝেনি যে কৃত্রিম চাকচিক্যের ভেতরে অয়ন বাধা নেই। অয়ন ছোট করে জবাব দেয়, কাঁঠাল পাতা, প্লাস্টিক, মেলামাইন, স্টিল কাজ কোনোটাতেই আমার অসুবিধা নেই। সব বাধে খেয়ে বড় হয়েছে। আমাকে বিগড়ে যাওয়া বড়লোক ভাবা বন্ধ করুন।
স্নেহা তাচ্ছিল্যের সহিত হেসে বলে, বেশি ভেবে ফেলেন। আমি আপনাকে নিয়ে ভাবিনি কখনো, তাই ভাবাভাবি বন্ধ করার প্রশ্নই আসছে না। অবশ্য আপনার সেলফ কনফিডেন্স প্রবল তা আগেই বুঝেছিলাম আমি, যখন আপনি বলেছিলেন 2 দিন আপনাকে নিয়ে ভাবলেই প্রেমে পড়ে যাব। অয়ন অপমানিত বোধ করে না, বরং কিছুটা কৌশল করে জিজ্ঞেস করে, বুঝতে পেরেছি আপনার ভয় করছে। প্রেমে পড়ে যাওয়ার ভয়ে আমাকে নিয়ে ভাবছেন না, তাই না? খাবার চলে এসেছে ততক্ষণে। স্নেহা বিরিয়ানির উপর লেবু চিপতে চিপতে হেসে জবাব দেয়, আবারও ওভার কনফিডেন্স? ওভার কনফিডেন্স হলে আমাকে ভুল প্রমাণ করুন। স্নেহা ভাবনাসীহীন ভঙ্গিতে বলে, নট ইন্টারেস্টেড। অয়ন আর কিছু বলে না, সে খাবারে মনোযোগ দেয়। ছোট ছোট টুকরো করে কাটা খাসির মাংস, অল্প মশলায় এবং সরিষার তেলে রান্না করা বিরিয়ানি একটা লোকমা মুখে দিতেই অয়নের মন ভালো হয়ে যায়। চমৎকার স্বাদ এটার। এখানে সেখানে কত জায়গায় সে ভুয়া হাজির বিরিয়ানি খেয়েছে, কিন্তু একটার স্বাদও এটার ধারে কাছে নেই। অয়ন লক্ষ্য করে স্নেহা চোখ কুঁচকে বিরিয়ানি থেকে বেছে বেছে 3টা ছোট পিস আলাদা করে ফেলেছে। 3টাই হাড্ডির টুকরো। বেচারি 240 টাকার প্লেটে 3টা হাড্ডি পেয়ে খুবই ক্ষিপ্ত। অয়ন জানে ব্যাপারটা ইচ্ছাকৃত নয়। অনেক সময় পরিবেশনের সময় পাতে এরকম 2-1টা হাড্ডির টুকরো উঠতেই পারে, কিন্তু স্নেহার জন্য ব্যাপারটা মন খারাপেরই। মেয়েটাকে গত কয়েক মাসে সে শখ করে দাঁড়িয়ে একটা আইসক্রিম অবধি খেতে দেখেনি। সেই হিসেবে আজ প্রথম নিজ থেকে নিজের জন্য সময় বের করার এই আয়োজন। এমন অভিজ্ঞতা হওয়াটা বিরক্তিকরই বটে। অয়ন নীরবে নিজের পাত থেকে বেছে 4টা সলিড পিস স্নেহার পাতে তুলে দেয়। স্নেহা এতে কপাল কুঁচকে তাকাতে অয়ন আমতা আমতা করে বলে, আমি আসলে খাসির গোস্ত খুব একটা খাই না। স্নেহা আর কিছু বলে না, মনে মনে অয়নের প্রতি বিরক্ত বোধ করে। আলালের ঘরে দুলালদের এসব নখরার শেষ নেই। খাবার নিয়ে এদের বাছাবাছি দেখলে স্নেহার মন চায় ঘুরিয়ে একটা লাগাতে। খাবার খাবারই, এটা কি বাছাবাছি কেন করতে হবে? যাই হোক, যার যার ব্যক্তিগত ব্যাপার। তাই এ নিয়ে স্নেহা আর কমেন্ট পাস করতে চায় না। সে মন দিয়ে খেতে থাকে। খাওয়ার ফাঁকে কিছু কাঁচা মরিচও কামড়ে খায়। অয়ন তা দেখে হতভম্ব হয়ে যায়। দ্রুত একটা গ্লাসে পানি ঢেলে স্নেহার দিকে এগিয়ে দিয়ে বলে, মাথা খারাপ নাকি? কাঁচামরিচ খাচ্ছেন কেন এইভাবে? পানি খান দ্রুত। মরিচ খাওয়ার জিনিস, না খেয়ে কি মাথায় দেব? তাছাড়া বিরিয়ানির সঙ্গে কাঁচা মরিচ এবং কাঁচা পেঁয়াজ ভালো লাগে। অয়ন কিছুটা চুপসে যায়। খাওয়া শেষে দুজন হাত ধরে বিরিয়ানির দোকান থেকে বের হয়। অয়ন বাইকের কথা বলতে গিয়েও আর বলে না, বরং স্নেহার সঙ্গে পুরান ঢাকার অলিগলিতে ঘুরঘুর করতে থাকে। স্নেহা হাঁটতে হাঁটতে জিজ্ঞেস করে, আপনি জাননি নানুর বাড়ি? অয়ন সপ্রতিভ হাসে। তার হাসি দেখে মনে হচ্ছে স্নেহা তার কাছে নানুবাড়ির খবর জানতে চায়নি, বরং আই লাভ ইউ বলে বসেছে। সে চটপট উত্তর দেয়। আপনার সঙ্গে ঘোরা শেষে যাব। স্নেহা বাঁকা চোখে তাকায়, জিজ্ঞেস করে, আমার সঙ্গে ঘোরার জন্য যাননি? না না, ব্রেন ওষুধ তুলতে হবে বলে যায়নি। ওষুধ তুলে রওনা হব। স্নেহা আর কিছু বলে না। বেটা মানুষ এভাবেই হয় নাচুনি বুড়ি। এদের সামান্য সুযোগ দিলেই এরা মাথায় উঠে নাচা শুরু করবে। স্নেহার মাথা স্টেডিয়াম নয়, তাই সে কাউকে নাচতে দিতে চায় না। অয়ন সাহস করে নিজ থেকে কথা বাড়ায়। সামুয়েলের আব্বু আম্মু আপনার সঙ্গে আর যোগাযোগের চেষ্টা করেছিল? স্নেহা এক মুহূর্ত চুপ থেকে বলে, ওর আব্বু কল করে কান্নাকাটি করেছিল। ছেলে যেমন করাতে সাহায্য চাইছিল। আমি 1 মিনিট শুনে কল কেটে দিই। আগ্রহ পাচ্ছিলাম না। তাছাড়া গন্ডারের চামড়া আমার, কান্নাকাটি সহজে গায়ে লাগে না। অয়ন এই ব্যাপারে আর কথা আগায় না। স্নেহার মুড খারাপ হতে পারে। হাঁটতে হাঁটতে দুজন একটা বাখরখানের দোকানের সামনে এসে দাঁড়ায়। গরম গরম বাখরখানি এবং মালাই চায়ের ঘ্রাণে চারিপাশটা মোমো করছে। স্নেহা জিজ্ঞেস করে, খাবেন? অয়ন পাল্টা জিজ্ঞেস করে, আপনি খাবেন? এই জন্যই জিজ্ঞেস করছি। খাসির গোস্তের মতো এগুলো খেতে অসুবিধা নেই তো? নাকি আপনি গুঁড়ো দুধের চা বাদে অন্য চা খান না? আপনি কিন্তু আমাকে বারবার খোঁচাচ্ছেন। আমি শুধু শিওর হয়ে নিচ্ছি। অয়ন কিছুটা মুখ ফুলিয়ে উত্তর না দিয়ে নিজেই এগিয়ে গিয়ে 2টো মালাই চা এবং বাখরখানি দিতে বলে। দোকানদারের ভেতরে বসার জায়গা নেই। বাইরে 2টো টুল পেতে স্নেহা এবং অয়নকে বসতে দেওয়া হলো।
স্নেহার চুল শুকিয়েছে বহু আগে, কিন্তু সেটা আর খোপা করা হয়নি। তবে এখন বাহিরে যে গরম, তাতে আর চুল খোলা রাখা সম্ভব নয়। তাই দ্রুত ব্যাগ থেকে একটা ব্যান্ড বের করে সে সবগুলো চুল পেছনে নিয়ে খোপা করে ফেলে। অয়ন কয়েক হাত দূরে চা বানানো উনুনের ধারে দাঁড়িয়েছিল। গরমে ঘেমে তার সারা শরীর দিয়ে তরতর করে পানি ঝরছে। উনুনের তাপে মুখটা লাল বর্ণ ধারণ করেছে। তবে সে সব দিকে তার ধ্যান নেই। সানগ্লাসের ভেতরে থাকা তার চোখ দুটো আটকে আছে স্নেহার চুল খোপা করার দৃশ্যের পানে। আজব তো, সামান্য চুল খোপা করার দৃশ্য এতটা নান্দনিক হয় নাকি? স্নেহার শ্যাম মুখটা রোদের আলোয় আরও ঐশ্বরিক লাগছে। অয়নের এটাও দেখতে ভালো লাগে। তবে হুট করে স্নেহা চোখ তুলে তাকাতে অয়ন দৃষ্টি ফিরিয়ে নেয়। তার ভয় হয়, মনে হয় সানগ্লাস পরে থাকা সত্ত্বেও স্নেহা টের পেয়ে যাবে। ধরা খেলে যদি মেয়েটা রেগে মেগে তাকে ফুটন্ত চায়ের কেটলিতে চুবায়। অয়ন দোকানদারের সঙ্গে দাঁড়িয়ে বেশ অনেকক্ষণ গল্প করে। ফিরে আসে দুটো ছোট মটকায় ভর্তি মালাই চা এবং বাকরখানি নিয়ে। স্নেহাকে একটা মটকার কাপ এবং বাকরখানি ধরিয়ে দিয়ে অয়ন নিজেও দাঁড়িয়ে চায়ে বাকরখানি চুবিয়ে খেতে শুরু করে। কিছুক্ষণ আগের চাপা রাগ এখন আর তার মধ্যে নেই। সে বেশ আগ্রহ নিয়ে বলতে শুরু করে। বাকরখানির মজাটা ইতিহাস জেনে এলাম। এই যে খাবারটা, এটা নামকরণ নাকি করা হয়েছে নবপুত্র বাকের খান এবং নর্তকী খানি বেগমের নামে। দুজনের মধ্যে বেশ প্রেম ছিল, কিন্তু জয়নাল নামে একজন নাকি তাদের প্রেমে বাধা হয়ে দাঁড়ায়। নবপুত্র বাকের খান নাকি ষড়যন্ত্রের শিকার হয়ে মৃত্যুদণ্ডও পেয়েছিলেন। বহু কষ্টে উনি নিজের জীবন বাঁচিয়ে সেখান থেকে পালাতে সক্ষম হন। তবে গিয়ে দেখে যে জয়নাল নামক লোকটা ততক্ষণে খানি বেগমকে মেরে ফেলেছে। তারপর নিজেদের এই প্রেমকে অমর করতে ভোজন রসিক নবপুত্র এই বিশেষ রুটির নাম রাখেন বাকরখানি। স্নেহা বিশেষ একটা পাত্তা না দিয়ে বলে, এসব বেশিরভাগ গল্পই বানোয়াট হয়। অয়ন ঘেমে গিয়েছে বিধায় সানগ্লাসটা খুলে বুকে শার্টের কাছে ঝুলে আছে। মুখ লটকে সে বলে, এই যে প্রেমে বিশ্বাস করেন না, ভালো কথা। অন্যের অমর প্রেম কাহিনীকে বানোয়াট বলবেন না। বাকরখানি খেতে খেতে এই নামকরণের পেছনে থাকা দুজন প্রেমিক প্রেমিকাকে অপমান করছেন আপনি। স্নেহা চোখ তুলে দেখে অয়নের মুখটা, অভিমান লটকে রাখা মুখটা দেখে ভদ্রলোককে নেহাতি বাবু বলেই মনে হচ্ছে তার উপর দিঘির মতো টলটলে চোখ দুটোতে অভিমান উপচে প্রকাশ পাচ্ছে। ঘেমে টেমে বেচারার লাল বর্ণ ধারণ করা শুভ্র মুখটা হয়তো কিছুটা আদরেও লাগছে। স্নেহা বেশিক্ষণ তাকিয়ে থাকে না, চোখ ফিরিয়ে নেয়। সন্ধ্যা 7:30 অবধি বোখারি রেস্তোরাঁর চিকেন চাপ, বিসমিল্লা কাবাব ঘরের গরুর মগজ ভুনা, রাস্তার ধার থেকে ভেলপুরি, ফলের দোকান থেকে ছোট্ট কমলা এবং বিখ্যাত বিউটি লাচ্ছি খেয়েই কাটিয়ে দিল দুজন। অবাক হয়ে দুজনই আবিষ্কার করলো যে তারা দুজনই কতটা ভোজন রসিক মানুষ। স্নেহা অবশ্য কখনো দিনের 3 বেলার খাবার ব্যতীত আলাদা করে তেমন কিছুই একটা খায় না। তবে আজ তো তার ছুটির দিন, আজ তার মন খুলে নিজের পেছনে টাকা ওড়ানোর দিন, তাই সে পেট পুরেই সব খেলো। অয়ন যখন স্নেহাকে হল অবধি পৌঁছে দিয়েছে তখন রাত প্রায় 9টা বাজে। স্নেহা রিক্সা থেকে নেমে রিক্সা ভাড়া মেটায়। অয়নও নামে নিজের বাইক থেকে। স্নেহা একটা দীর্ঘশ্বাস ফেলেই বলে, সময়ের ঋণ মিটে গিয়েছে। আর বিরক্ত করবেন না কখনো। পরের বার মামলাটা আর আপনার খাতায় না, বরং ওসি সাহেবের খাতায় তুলবো তাহলে। অয়ন কিছু বলে না। তার হাতে একটা কাগজের প্যাকেট ছিল। এটা কোন ফাঁকে অয়নের হাতে এসেছে স্নেহার জানা নেই। খুব সম্ভবত ফেরার পথে যখন তারা রাস্তার জ্যামে বসেছিল তখনই কিছু কিনেছে। কিন্তু অবাক হওয়ার ব্যাপার হলো যে অয়ন সেই প্যাকেটটা খুলে ভেতর থেকে একটা সাদা ফুলের মালা বের করলো। স্নেহাকে কিছু বলার সুযোগ না দিয়েই সেটা স্নেহার ব্যাগের হাতলের অংশকে বেঁধে দিল। স্নেহা কিছু বলার পূর্বেই অয়ন বলে ওঠে, এবার ধুতরা ফুল দেয়নি, গাঁদা ফুল দিয়ে চেষ্টা করছি। এবার আশা করছি কপালে শূন্য লেখা নেই। ভয় কাটিয়ে আমাকে নিয়ে 2 দিন ভাবুন, প্রেমে পড়লে জানাবেন।
স্নেহাকে আর কিছু বলার সুযোগ না দিয়ে অয়ন বাইকে গিয়ে উঠে বসে। অপেক্ষা করে স্নেহার হলের গেটের ভিতরে যাওয়ার। স্নেহার সময় অপচয় করে না, চুপচাপ গেটের ভেতর চলে যায়। অয়ন বাইকটা স্টার্ট দিতেই ধীরে ধীরে গেট থেকে পেছনের দিকে মাথা বের করে স্নেহা। তাকিয়ে থাকে বাইকে থাকা মানুষটার পানে ততক্ষণ অবধি যতক্ষণ না মানুষটার দৃষ্টিসীমার বাইরে চলে যায়। স্নেহা স্মৃতিচারণ করে আজ সারাটা দিনের। না চাইতেও অনেক কিছুই সে লক্ষ্য করেছে আজ সারাটা দিন। রাস্তায় হাঁটার পথে অয়নের তাকে ভেতরের দিকে হাঁটার সুযোগ করে দিয়ে নিজে বাইরের দিকে থাকা। পুরান ঢাকার ভিড় ঠেলে চলার পথে অয়নের বলিষ্ঠ হাতে তাকে লোকের ধাক্কা থেকে বাঁচিয়ে নিয়ে চলা। বাখরখানির দোকানের বাহিরে স্নেহার মুখে রোদ এসে পড়ায় স্নেহাকে রোদ থেকে ছায়া দিতে নীরবে সামনে ঢাল হয়ে দাঁড়ানো। কমলা খাওয়ার সময় নিচ থেকে একটা গোটা কমলা ছিলে স্নেহার দিকে এগিয়ে দেওয়া। স্নেহা না বলার সত্ত্বেও তাকে হল অবধি পৌঁছে দেওয়া। হলে পৌঁছানোর পর স্নেহার গেটের ভেতরে ঢুকে পড়া অবধি অপেক্ষা করা। এগুলো সহ সূক্ষ্ম অনয়নের অসংখ্য আচরণ স্নেহার মনে ছাপ ফেলেছে। এমন না যে নিজ থেকে একবারও স্নেহার মনোযোগ পাওয়ার জন্য কিছু করেছে, কিন্তু পুরোটা সময় অয়নের মধ্যকার এরকম বহু আচরণ স্নেহার মনোযোগ কেড়েছে। পুরোটা সময় তার মনে হয়নি সে কোনো অপরিচিত লোকের সঙ্গে আছে। উল্টো অদৃশ্য একটা মিষ্টি উষ্ণতা, একটা শীতলতা, পাটির আরাম, একটা গাছের ছায়া অনুভব করেছে সে। এই অনুভূতির সঙ্গে নীর থাকা মানুষগুলো পরিচিত। স্নেহ প্রথমবার টের পাচ্ছে নীরের উষ্ণতা, শীতলতা, কোমলতা। হলের গেট দিয়ে ভেতরে প্রবেশ করে হাঁটতে হাঁটতে স্নেহা বিড়বিড়িয়ে ওঠে, ইউ আর রং অয়ন মাহমুদ। আপনার প্রেমে পড়ার জন্য আপনাকে নিয়ে 2 দিন ভাবার থিওরিটা ভুল। আপনার সঙ্গে 2 ঘন্টা সময় কাটানোই যথেষ্ট। নানুর বাড়িতে পৌঁছেছে অয়ন প্রায় রাত 11টার দিকে। আম্মু তখন চিন্তায় নাজেহাল। ছেলেকে বাড়িতে ঢুকতে দেখেই তিনি ব্যস্ত হয়ে গেলেন বাবা বাবা ডেকে। অয়নের আগমনে নানুবাড়িটা যেন সরব হয়ে উঠল। খালামণিরা, মামারা সবাই এতদিন ধরে ভাগ্নেকে দেখে এসে জড়িয়ে ধরল। অয়নের মনটা শান্তিতে ভরে যায়। তার 2টো নানুবাড়ি আছে, 2টো বাড়িতেই সে সমান আদর এবং ভালোবাসা পায়। বরং এই বাসায় সদস্য সংখ্যা একটু বেশি বলে এখানে আদরটা আরও বেশি যেন জমা হয় তার ভাগে। খালামণি এবং মামাদের ভিড় ঠেলে নীলা বেগম ছেলেকে টেনে বের করলেন। সবাইকে ধমকে অয়নকে 2 মিনিট ফ্যানের নিচে বসতে দিলেন। ছেলেটা ঘেমে পুরো কাঠের কয়লা হয়ে ফিরেছে, একটু জিরিয়ে নেওয়া আবশ্যক। নীলা বেগম কাকে যেন ডেকে বললেন ছেলের জন্য পানি গরম বসাতে। অয়ন ছোটবেলায় গরম পানি ছাড়া গোসল করতে পারত না। আম্মুর আদরে আদে সব সময় তাকে পানি গরম করে দিয়ে বিগড়েছে। এই একটা বদ অভ্যাস এখনও সে ছাড়তে পারেনি। পানি গরম করার কথা বলে নীলা বেগম চলে যায় ছেলের জন্য একটু পানি আনতে। অয়নের মামা খালাদের কড়া করে বলে যায় যেন এখন কেউ ছেলেটার মাথা না খায়। কিন্তু মামা খালারা এই কথা মানলেও কে বাচ্চা পার্টি এসব মানে? সবগুলো কুচ্চার দল। হুড়মুড় করে খালি রুমে ঢুকে দরজাটা ভেতর থেকে আটকে দেয়। ঘেমে ভিজে থাকা অয়নকে ঘিরে বসে সবাই, ব্যস্ত হয়ে জানতে চায়, বাবু ভাইয়া, আমরা নাকি শীঘ্রই ভাবি পেতে চলছি? বাড়ির সব বাচ্চাদের মধ্যে অয়নই সবার বড়। বড় বলতে একটু বেশি বড়, তাই সবাই তাকে বাবু ভাইয়া ডাকে। কিন্তু এই কুচ্চা গ্যাংয়ের মুখে ভাবের ঘটনা শুনে অয়ন কিছুটা অবাক। সে সরাসরি তাকায় নিতুনের দিকে। নিতুন কিছু না বোঝার ভান করে বসে ব্যাম্বো রিং চিপস খেতে ব্যস্ত। তবে তার এই নিষ্পাপ সাজাতে খুব একটা লাভ হয় না। ফট করে কুচ্চা গ্যাংয়ের 8 বছরের সদস্য ফাহিম বলে ওঠে, নিতু ভাইয়া বলছে তুমি নাকি ভাইয়ার মিসেসের প্রেমে হাবুডুবু খাচ্ছ। একটুখানি বাচ্চাদের এসব পাকনা কথা শুনে অয়নের মেজাজ খারাপ হয়। সে কটমট করে তাকায় নিতুনের দিকে। নিতুন কিছুটা ভাবলেশহীন গলায় বলে, তুমি প্রেমে পড়তে পারবে আর আমি বলতে পারবো না? নিতুনের কথা শেষ হতেই 17 বছরের ফিমা আগ্রহ নিয়ে জিজ্ঞেস করে, ভাইয়া, তুমি নাকি আজ ভাবির সাথে ঘুরতে গিয়েছো? কি করেছো? ভাবি কি তোমার উপর ভুল করেছে?
অয়ন বুঝতে পারে নিতুন আদি তন্ত কিছুই বলার বাকি রাখেনি এদের। সে ফুস করে একটা নিঃশ্বাস ফেলে বলে, হ্যাঁ, গিয়েছিলাম ঘুরতে। আমরা পুরান ঢাকার অলিগলি হেঁটে হেঁটে মানুষের পকেট মেরেছি। ফল মানে তোর ভাবি আমার উপর ফল ফুল সব করেছে। অয়ন যে মজা করছে তা বুঝতে অসুবিধা হয় না কারো, কিন্তু সকলে নাছোড় বান্দা। তারা নিজেদের ভাবির সঙ্গে অয়নের দিন করেন কেটেছে তা জানতে আগ্রহী। অয়ন বাধ্য হয়ে বলে, আমার মনে হয় আগামী 20 বছর উনি আমার প্রেমে পড়বেন না। ওনার মধ্যে প্রেম নামক সফটওয়্যার ইনস্টলই হয়নি, আর এখন ইনস্টলের জন্য প্লে স্টোরে খুঁজে পাচ্ছি না। নিতুন কিছুটা রয়ে শুয়ে প্রশ্ন করে, আগে বলো, সারাদিনে মিসকে অফেন্ড করেছো কয় কায়দায়? দেখো ভাইয়া, আমি আগেই বলে দিচ্ছি, উল্টাপাল্টা কাজ করে মিসের মটকা গরম করে দেবে না তুমি। তোমার রাগ মেটাতে যদি আমাকে পেটাই, খুব খারাপ হয়ে যাবে কিন্তু। অয়ন মুখ বেচার করে বলে, তোর মিসের মটকা 24/7 গরম থাকে, ওটা আলাদা করে গরম করার কিছু নেই। আর মায়ের খাওয়ার জন্য তোর পড়ালেখা যথেষ্ট। একদম বাজে বকবে না তুমি। আমি এখন মন দিয়ে পড়ি। মিস আমাকে মারা দূরে থাক, খুব একটা বকার সুযোগও পায় না। অয়ন আর কথা বাড়ায় না, কেবল সকলকে সতর্ক করে দিয়ে বলে, বাড়িটার কেউ যেন এই কথা না জানে। 6 বছর বয়সী নাদিয়া ফোকলা হেসে বলে, আমি শুধু আব্বুকে বলেছি, বাবু ভাইয়া তুমি চিন্তা করো না। আব্বু সব সিক্রেট শুধু আম্মুকে বলে, আর আম্মু শুধু খালামণিদের বলে। অয়ন হতাশের থেকে আরেকটু বেশি হতাশ, সত্যি বলতে অনেক বেশি হতাশ। এই কারণেই আম্মু এবং বাকিদের আচরণে কিছুটা ভিন্নতা লক্ষ্য করছে সে। সবাই ইতিমধ্যে সব জেনে গিয়েছে। হ্যাঁ, যার মন পাওয়ার কথা তার খবর নেই, এদিকে পাড়াপড়শি সব জেনে বসে আছে। উত্তম, অতি উত্তম। আজকের আবহাওয়াটা কোমল, কিছুটা বৃষ্টি বৃষ্টি। পুরান ঢাকা থেকে ঘুরে আসার আজ এক সমাপ্ত সপ্তাহ পেরে গিয়েছে। স্নেহার দিনগুলো খুব একটা আহামরি ভালো না গেলেও একেবারে খারাপও যাচ্ছে না। পড়াশোনা, টিউশনি ফাঁকে ঝুঁকে কখনো অয়নকে নিয়ে দু একটা ভাবনা, মন্দ নয় সব মিলিয়ে। স্নেহা লক্ষ্য করেছে অয়ন নামক ভদ্রলোকটা আগাগোড়া একটা স্বস্তির প্রতীক। লোকটাকে নিয়ে হুট করে দু একটা ভাবনা মাথায় উকি দিলে আরাম বোধ করে সে। মনটা শান্ত শান্ত লাগে। দিঘির মতো চোখ দুটো মনে পড়লেই কেমন গভীর আদুরে কোমল লাগে। মোট কথা, সামান্যতম নেগেটিভিটি অয়নের উপস্থিতিতে যেন দূর হয়ে যায়। কিন্তু মনের ভাবনাগুলো স্নেহার মন অবধি সীমাবদ্ধ থাকে, আর বলা হয় না অয়নকে। বলতে যাবে কোন দুঃখে? জানালে লোকটা সাহসী হয়ে উঠবে, স্নেহাকে পাওয়ার চেষ্টা করবে। স্নেহ যদি তখন লোভী হয়ে পড়ে, সেও যদি একটু সুখ শান্তি কুড়িয়ে নেওয়ার লোভ দেখায়, লোভ করা যাবে না। লোভে পাপ, পাপে মৃত্যু। এত সহজ জীবন কখনো স্নেহার ঝুলিয়ে নামার নয়। এসব ভাবতে ভাবতে স্নেহা ক্যাম্পাস থেকে হলে ফিরছিল। হুট করে কোথা থেকে মমিনা বেগম ছুটে এলেন। ভর দুপুর হওয়ায় রাস্তাটা নীরব, শুনশান। মমিনা বেগমকে দেখে স্নেহা অবাক হলো না, বরং বেশ স্বাভাবিক ভঙ্গিতেই দাঁড়ালো। মমিনা বেগম আজ উত্তেজিত নয়, তিনি এসে সাবলীল ভঙ্গিতেই বললেন, তোমার সঙ্গে কথা আছে। আমি আগ্রহী নই। মমিনা বেগম জানে এই মেয়ে খুব একটা পাত্তা তাকে দিবেন না, তাই তিনি সরাসরি কাজের কথায় আসেন। কণ্ঠে মধু রেখে অন্তরে বীজ ঢেলে তিনি দিয়ে বলেন, আমার ছেলেকে জেলে পাঠিয়ে খুব শান্তিতে আছো। তুমি ভাবছো তুমি সুখী থাকতে পারবে? মনে করে দেখো তো, জীবনের সুখ দেখেছো তুমি? জানো সুখ দেখতে কেমন? জানো না, কারণ তোমার সেটা পাওয়ার যোগ্যতা নেই। বাড়িঘর নেই, যাযাবরের মতো একা জীবন কাটাও। এক কথায় বাজারি মেয়ে মানুষ। তোমার মতো মেয়েদের জীবনে সুখ আসে না কখনো। কোনো ভদ্রলোকের সন্তান কখনো চোখ তুলেও দেখবে না তোমার মতো ময়লা মেয়ে মানুষকে। পুরোটা জীবন মানুষের উষ্ঠা লাথি খেয়েই জীবন পার হবে। আমার মেয়েকে আমি ঠিকই একটা ভালো ঘরে তুলে দিব। ওর শিক্ষাগত যোগ্যতা, গায়ের রং, গুণ, মাথার উপর পরিবার, কোনো কিছুরই অভাব নেই। তোমার কি আছে এই এক জাহাঙ্গীরনগরের সার্টিফিকেট বাদে? এরকম অলক্ষী মেয়ে মানুষের কখনো সুখ হয় না।
বলেই মমিনা বেগম বিশ্রী হাসি হাসে স্নেহাও। ভদ্রমহিলা এত দূরে এসেছেন নিজের মধু কণ্ঠে বিষ ঢালতে। বিষ স্নেহার গায়ে লেগেছে, সে জ্বলছেও, কিন্তু প্রকাশ করল না। উল্টো মমিনা বেগমের থেকে বেশি মধু কণ্ঠে মিশিয়ে বলে, উফ, কে বলেছে আমার কিছু নেই? এই যে আপনি আছেন আমার জন্য। আরে কত চিন্তা করেন আমার। এত চিন্তা করার একটা মানুষ আছে আমার তো আনন্দে কাঁদতে মন চাচ্ছে। মমিনা বেগম আরও কিছু বলতে দেন, কিন্তু স্নেহা ওনাকে থামিয়ে দেয়। কিছুটা ভাবলে সিহীন গলায় বলে, আপনার হয়তো এখানে সেখানে ঘুরে বিষ ছড়ানোর মতো অফুরন্ত সময় আছে, বাট আমার নেই। আশা করছি আর কখনো দেখা না হোক। বলে স্নেহা সেখান থেকে প্রস্থান করে। মমিনা বেগম দাঁড়িয়ে চিরবির করতে থাকে। ওনার উদ্দেশ্য ছিল স্নেহাকে জ্বালিয়ে একটু নিজের কলেজার তৃপ্ত করা, কিন্তু মেয়েটা তো তার কোনো কথাকে দামই দিল না। অতৃপ্ত হৃদয় নিয়ে মমিনা বেগম রিকশা চড়ে বসেন। মনে মনে স্নেহাকে দেয় অসংখ্য বদদোয়া। তার ছেলেকে রিহাবে এবং জেলে পৌঁছানো, এই মেয়েটা যেন জীবনের প্রতিটি পদে জ্বলে ছারখার হয়ে যায়, সেই বদদোয়া। স্নেহা হনহনিয়ে নিজের রুমে এসে দরজাটা আটকে দেয়। তার মেজাজ খুব খারাপ। এই মহিলার কথাবার্তা তার কাছে বিষের মতো লাগে। এতটা আত্মবিশ্বাস ওই মহিলার। স্নেহা সুখে থাকবে না, এটাই দেখতে চান উনি। স্নেহা ওনার এই মনের ইচ্ছা কখনো পূরণ হতে দিবে না। তার মনে জেদ চেপে বসেছে। সে দেখিয়ে দিবে সুখে থাকে। সে দেখিয়ে দিবে যে সে কোনো অলক্ষী মেয়ে মানুষ নয়। ওই মহিলা যেন কি বলে গিয়েছে, কোনো ভদ্র ঘরের সন্তান স্নেহার দিকে চোখ তুলেও তাকাবে না। উনি কি জানেন যে একটা ভদ্রলোক অয়ন মাহমুদ স্নেহাকে চোখে হারায়? ওনার কি ধারণা আছে অয়ন মানুষটা কতটা ভদ্র? উনি জানেন না, কিন্তু স্নেহা ওনাকে এটা দেখিয়ে দেবে। স্নেহা এই মুহূর্তে অনুধাবন করলো যে সুখকে সে নিজে প্রাপ্য নয় ভেবে দূরে সরিয়ে রেখেছিল, সেটা তার আসলেই খুব দরকার। ওইটুকু জিনিস হাতছাড়া করা উচিত হবে না। এইটুকু স্বস্তি স্নেহার লুফে নেওয়া উচিত। ভাবির পালা শেষ করে স্নেহা নিজের ফোনটা হাতে নেয়। সরাসরি ডায়াল করে অয়নের নাম্বারে। অয়ন তখন কাজে ছিল। তৎক্ষণাৎ কল রিসিভ করা সম্ভব হলো না তার পক্ষে। স্নেহা ফোন রেখে অপেক্ষা করতে থাকে। প্রায় আধ ঘন্টা পর অয়ন কল ব্যাক করে। বেশ অবাক গলায় জিজ্ঞেস করে, স্নেহা কল দিয়েছিলেন? স্নেহা চটপট জিজ্ঞেস করে বসে, দেখা করতে পারবেন? অয়ন আরও অবাক হয়, বিস্মিত গলায় বলে, এখন? যদি আপনি ব্যস্ত না হন। অয়ন বেশ সংকোচে পড়ে গিয়েছে। স্নেহা এভাবে নিজ থেকে তাকে কল করে দেখা করতে বলেছে, কিন্তু অয়ন এখন খুবই জরুরি কাজে ব্যস্ত। চাইলেও ছুটতে গিয়ে দেখা করা সম্ভব না তার পক্ষে। সে কিছুটা আমতামতা করে বলে, আমি তো থানায় একটু ব্যস্ত, এই মুহূর্তে সম্ভব হবে না। আচ্ছা, ফ্রি হবেন কখন? অয়নকে কেউ একজন ডাকে। সে একটু তাড়াই আছে, উত্তর দেয়, অনেক রাত হয়ে যাবে। আপনার জরুরি কিছু বলার হলে মেসেজ দিয়ে রাখুন, আমি ফ্রি হয়ে দেখছি। আজ বোধহয় দেখা করা সম্ভব হবে না, আমার যেতে হবে। এখন রাখি, আল্লাহ হাফিজ। কলটা কেটে যায়। স্নেহার মেজাজ খারাপ হয়। পুরুষ জাত, একটা মেয়ে পটে যাওয়ার আগ অব্দি এদের ডেডিকেশন পুরাই অন্য লেভেলের থাকে, অথচ একবার মেয়েটা পটে গেলেই এদের নাটক শুরু হয়। তখন জগতের সব ব্যস্ততা এদের ঘাড়ে এসে জুড়ে বসে। শালা, এতদিন এই ব্যস্ততা কই ছিল? সেনার পেছনে যখন লাট্টুর মতো ঘুরতো তখন এইসব জরুরি কাজ ছিল না। না, স্নেহা নিজেকে ঠান্ডা রাখে। এত উতলা হলে চলবে নাকি? কাজ থাকতেই পারে। স্নেহাও তো আজাইরা নেই, সেও এই সুযোগে নিজের হাতের কাজগুলো মিটিয়ে নেক। কাল না হয় কথা বলা যাবে। কিন্তু এই কাল আর আসে না। রাতেই হুট করে নিতুনের কল আসে স্নেহার নিকট। নিতুন এই রাতে ধুম করে কেন কল করলো স্নেহার জানা নেই। কলটা রিসিভ করতেই নিতুন হুড়মুড়িয়ে বলে দিল, মিস, ভাইয়া হসপিটালে বাজেভাবে কেউ মেরেছে, মাথায় 12টা সেলাই লেগেছে। স্নেহার সময় সেখানেই থমকে গেল। এটা কেন হলো? কি কারণে হলো? স্নেহা একটু নিজের জীবন গুছিয়ে নিতে চেয়েছে বলেই, স্নেহা একটু নিজের জন্য সুখ চাওয়ায় দুঃসাহস করেছে বলে তাকে দুঃখী বানানোর ষড়যন্ত্র এসব? স্নেহা হবে না দুঃখী।
তার জানা নেই নিতুন ঠিক কী কারণে নিজের ভাইয়ের খবর নিজের মিসকে জানানোর তৎপরতা দেখালো। হয়তো ছেলেটা নিজের ভাইয়ের পেটের খবর জানে, তাই সে সাহস করে জিজ্ঞেস করে। এখন কি অবস্থা? নিতুন চিন্তা নিয়ে জবাব দেয়। খুবই খারাপ মিস। ভাইয়া জ্বরটার নামিয়ে বসে আছে, সেলাইয়ের যন্ত্রণায় কাতর হয়ে আছে। আচ্ছা, অসুবিধা নেই, ঠিক হয়ে যাবে। তুমি তোমার হোমওয়ার্ক করে রেখো, আগামীকাল এসে আমি কিন্তু ম্যাথগুলো চেক করব। বলেই স্নেহা কল কেটে দেয়। নিতুন তখন খুবই হতবাক। এটা কি হলো? সে ভেবেছিল ভাইয়ের অবস্থা শুনে মিস হয়তো এক বিন্দু হলেও প্রতিক্রিয়া দেখাবে, কিন্তু মিস পাষাণের মতো হোমওয়ার্কের কথা বলে পিকল কেটে দিল। একটুও তার বাবু ভাইয়ার পরোয়া করলো না। নিতুন রাগে ফোঁস করবে না সে হোমওয়ার্ক। এই মিসকে সে মোটেও ভাবি হিসেবে মেনে নিবে না। তার ভাইয়ের দিকে তাকিয়ে যার একটুও মায়া হয় না, সে তার ভাবি হওয়ার যোগ্যই না। পরের 2 দিন কাটলো অয়নের জ্বরে এবং স্নেহার টাইম টু টাইম নিজের রুটিন অনুযায়ী। নিতিনকে এই 2 দিন স্নেহা পড়াতে গিয়েছে, তবে একটিবারও অয়নের অবস্থা সম্পর্কে জানতে চায়নি সে। নিতুনের ঠিক পাশের রুমেই পড়ে থাকা অসুস্থ মানুষটার দিকে একবার উকি অবধি দেয়নি সে। নিতুন এবং নীলা বেগম হতাশ চোখে দেখে স্নেহার এই অনাগ্রহ। নীলা বেগম মনে মনে কিছুটা রুষ্ট হন। তার এই মায়া ছেলেটার উপর এই পাষাণের বুঝি একটুও মায়া হয় না? তার ছেলের থেকে ভালো দ্বিতীয় কে আছে? ওরকম একটা ছেলে যাকে সবাই ভালোবাসতে বাধ্য, তাকে স্নেহা কিভাবে উপেক্ষা করছে? সকলের হতাশা, রুষ্টতা এবং অভিমানের ভিড়ে 3য় দিনের মধ্যে অয়ন কিছুটা সুস্থ হয়। নিতুনের গুণে গুণে তার কানে সবই এসেছে। স্নেহা তাকে কতটা অপছন্দ করে সে যেন হাড়ে হাড়ে টের পাচ্ছে। জ্বর সেরে ওঠা অয়ন মন খারাপ নিয়ে গায়ে একটা শার্ট চাপায়। সবুজ রঙের এই শার্টটা আয়রন করা হয়নি। অয়নের সেদিকে ধ্যান নেই। সে আজ আয়োজন করে হাতে ঘড়ি, চোখে সানগ্লাস, গায়ে পারফিউম কিছুই মাখেনি। কেবল আলমারি খুলে একটা মূল্যবান বস্তু হাতে নিয়ে ঘর থেকে বেরিয়ে পড়ে। মায়ের নিষেধ মেনে বাইক না চড়লেও রিকশায় উঠে সে। পকেট থেকে ফোন বের করে স্নেহাকে মেসেজ পাঠায়। হলের বাইরে আম গাছের নিচে অপেক্ষা আছে। অয়নের অপেক্ষা শেষ হয় ঘন্টা 2 পরে। স্নেহা ক্যাম্পাসের ক্লাস শেষে এসেছে কেবল। অয়নের মুখোমুখি আম গাছের নিচে এসে দাঁড়িয়ে এসে জিজ্ঞেস করে, কেমন আছেন? স্নেহার প্রশ্নটা অয়নের কাটা গায়ে নুনের ছিটার মতো কাজ করে। সে তবু ভদ্রভাবে উত্তর দেয়, ভালো। আপনি? খারাপ নই। অয়ন নিজের সঙ্গে করে নিয়ে আসা ছাতাটা স্নেহার দিকে এগিয়ে দিয়ে বলে, এটা রাখুন, এটা হারায়নি। আমি মিথ্যা বলেছিলাম আপনার সঙ্গে যোগাযোগের বাহানা রাখতে। আপনি বোধহয় আগ্রহী নন, তাই হয়তো আপনাকে বিরক্ত করার মানে হয় না। অয়নের কণ্ঠে সে কি অভিমান। স্নেহার হাসি পায়, সে হাসে না। এক কদম এগিয়ে হাত তুলে অয়নের চুলে হাত বুলিয়ে দেয়। সামান্য উঁচু হয়ে দেখার চেষ্টা করে মাথার সেলাই। অয়ন অবাক হয়, বিস্ময়তায় জমে যায়। তবে কয়েক সেকেন্ডে স্নেহা নিজের হাত সরিয়ে ছাতাটা নিয়ে নেয়। দীর্ঘশ্বাস ফেলে বলে, আকাশ তবে ভালোই মেরেছে আপনাকে। আপনি কিভাবে জানেন যে আকাশ ছিল? স্নেহা কিছুটা রহস্যময় হেসে বলে, জিজ্ঞেস করেছি ওকে, বুকের পাটা ফুলিয়ে জানিয়েছে সেই করেছে। আপনার সাথে নাকি কি হিসাব মেটানোর ছিল? আপনি ওর কাছে কেন গেলেন? শিট, আপনার সাথে আজেবাজে বিহেভ করেনি তো? কিছু করেছে ও? স্নেহা ভাবনাশীহীন ভঙ্গিতে উল্টো প্রশ্ন করে, ও কি করবে? যা করার করেছি তো আমি, এই জন্যই আসতে দেরি হয়ে গেল। কি করেছেন আপনি? বেশি কিছু না, হাতে একটা কাঁচের স্প্রাইটের বোতল ছিল। দোতলার বারান্দায় দাঁড়িয়েছিলাম আমি, ভুল করে বোতলটা আমার হাত থেকে পড়ে যায়। কপাল খারাপ হয় বোতলটা নিচ তলায় দাঁড়িয়ে থাকা আকাশ বাতাসের মাথায় পড়েছে। অয়ন চরম হতবাক। সে কিছু বলার মতো ভাষা পাচ্ছে না, কেবল কোনো রকমের উচ্চারণ করলো, স্নেহা, আর ইউ আউট অফ ইউর মাইন্ড? আপনি এটা কি করলেন? ওই ছেলে ঠিক আছে? মাথা থেকে রক্ত ঝরছিল, সবাই ধরে টরে হসপিটালে নিয়ে গেল। বোধহয় 10-12টা সেলাই লেগেছে, লাগতে পারে হয়তো। অয়ন ভীত গলায় বলে চলেছে, এটা কি করলেন? এখন যদি আপনার নাম অভিযোগ করে? শিট শিট শিট। স্নেহা গায়ে হাওয়া লাগিয়ে হাই তুলতে তুলতে বলে, আপনি আছেন কেন? সামলান এখন ঝামেলা। আকাশ এখন রেগে ক্ষতি করতে পারে আমার, তাই আমার শেল্টার প্রয়োজন। শেল্টার দেওয়ার দায়িত্ব এখন আপনার। শেল্টার? আমি? মানে কেন?
আপনি না বলেছিলেন বিয়ে করতে চান, এখন কি নিয়ত বদলে গিয়েছে? অয়ন কিন কর্তব্য বিমূঢ় হয়ে আছে। সে এলোমেলো ভঙ্গিতে কেবল বলে, না, হ্যাঁ, মানে স্পষ্ট করে উত্তর দিন। হ্যাঁ, চাই তো করতে। কিন্তু আপনি আপনি শেল্টারের জন্য বিয়ে করতে চাইছেন? অয়নের চোখে মুখে দ্বিধা। স্নেহা জবাব দেয় না। ব্যাগ হাতড়ে ওয়ালেট বের করে দুটো 100 টাকার নোট অয়নের হাতে ধরিয়ে দেয় সে। অয়ন প্রশ্নবোধক দৃষ্টিতে তাকাতে স্নেহা বলে, 199 টাকার ঋণ ছিল, আমি 200 টাকা ফেরত দিলাম। আপনার আমার এখন শুধুমাত্র 1 টাকার ঋণের সম্পর্ক, কিন্তু সেই দিন পুরান ঢাকা থেকে ফিরে আপনাকে নিয়ে আমি 2 মিনিট ভাবি এবং ভেবে উপলব্ধি করি যে নতুন কোনো সম্পর্কের মাধ্যমে আপনার সঙ্গে এই ঋণের সম্পর্ককে মিটিয়ে দেওয়া যায়। আমি আপনাকে নিয়ে 2 দিন নয় 2 মিনিট ভেবেছি। আপনি মন্দ নন। হাওয়ার তেজ বেড়েছে, এই বুঝে বৃষ্টির নামলো বলে। অয়ন হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে। টলটলে চোখ মেলে দেখছে স্নেহার মুখটা। এই মেয়েটা তাকে নিয়ে ভেবেছে। ও আল্লাহ, অয়ন বুঝি পাগল হয়ে যাবে। এসব সত্যি তো, নাকি অয়ন এখনো জ্বরের ঘোরে স্বপ্ন দেখছে? অয়নের মনের দ্বিধা দূর করতে ঝুম করে বৃষ্টি নামলো। বৃষ্টির প্রতিটা ফোঁটা অয়নের খুশিতে যেন নৃত্য করছে। অয়ন সেই নৃত্যে ভেজার সুযোগ পেল না। তার আগে স্নেহা নিজের হাতের ছাতাটা খুলে অয়নের হাতে ধরিয়ে দিল। অয়ন মাথায় ছাতা ধরে দাঁড়িয়ে, স্নেহা ভিজছে। অয়ন সব কথা ফেলে আপাতত বলল, ছাতার নিচে আসুন। স্নেহা গেল না। আরো 2 কদম পিছিয়ে সে গাছের নিচে ছেড়ে খোলা আকাশের নিচে আশ্রয় নিল। চোখ বুজে বৃষ্টিতে ভিজতে ভিজতে জবাব দেয়, আমাকে ভিজতে দিন। এই বৃষ্টিতে আমার নীরের জ্বর নামক আজ। আমার এখন মাথায় জলপট্টি দেওয়ার মানুষ আছে, আমার আপনি আছেন, আছেন না? অয়ন মন্ত্রমুগ্ধের ন্যায় তাকিয়ে থেকে বিড়বিড়িয়ে ওঠে, আছে, আছে, আছে।